আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের যে ক্লাস রয়েছে ইসলামী স্বাস্থ্যনীতির উপরে ডক্টর শাহজালাল স্যার ইতিমধ্যে তিনি জয়েন হয়েছেন, যুক্ত হয়েছেন। তো আমরা সরাসরি স্যারের কাছে যাব। স্যার, আপনি এখন থেকে আমাদের ফ্রি লার্নিং কোরআন গ্রুপের আয়োজনে যেই আমরা লেকচারটি আয়োজন করেছি, আপনি চাইলে এখন থেকে শুরু করতে পারেন ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি শাহজালাল সরকার, ইউসিএল এর অ্যাসোসিয়েট প্রফেসর। আমি ইনশাআল্লাহ হেলথ অ্যাওয়ারনেসের উপরে কথা বলবো। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি শুরুতে আমার একটু পরিচয় বলে নিতে চাই। কারণ হলো অনেকের ভুল ধারণা থাকতে পারে যে এই টকের মাধ্যমে হয়তো কোনো ডাক্তারি সলিউশন পাওয়া যাবে। আমি মেডিকেল ডাক্তার নই, আমি একজন এপিডেমিওলজিস্ট। এপিডেমিওলজি কি জিনিস? এপিডেমিওলজি ইজ এ রিসার্চ ব্রাঞ্চ অফ মেডিসিন। বাংলাদেশে যে মেডিকেল কলেজে ডাক্তারদের শেখানো হয়, ডাক্তাররা রক্ত পরীক্ষা করে বা এক্স-রে করে কোনো রোগীর কোনো রোগ হয়েছে কিনা সেটা বের করে, তারপর ওই রোগের ওষুধ লিখে। কিন্তু রোগটা কি কারণে হয়েছে সে সম্পর্কে ডাক্তাররা বলতে পারবে না, এটা তাদের এখতিয়ারের বাইরে। রোগটা কি কারণে হয় সেটার কাজ হলো এপিডেমিওলজিস্টের। এপিডেমিওলজি পশ্চিমা বিশ্বের কিছু কিছু ইউনিভার্সিটিতে আছে, সব ইউনিভার্সিটিতে নেই। তো কেমব্রিজে আছে, আমি ইউসিএল-এ আছি, ইউসিএল-এ আছে। সাধারণত ডাক্তারি পাশ করার পরে তারাই এপিডেমিওলজি পড়ে, অথবা আমার মতো যারা স্ট্যাটিস্টিক্সে পাশ করছে বাট মেডিকেল ফিল্ডে ইন্টারেস্টেড তারা পড়ে। তা আমি যখন কেমব্রিজে এপিডেমিওলজিতে মাস্টার্স করি তখন আমাদের সাথে 90% স্টুডেন্টই ছিল ডাক্তার, আর 10% ছিল আমার মতো যারা হেলথ স্পেশালিস্ট অথবা ইন্টারেস্টেড ইন হেলথ ফিল্ড। আমি গত 25 বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে আসছি। 1.5 বছর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, আর 24 বছর এখানে ইউকেতে, স্টার্টিং ফ্রম রেডিং ইউনিভার্সিটি, তারপরে কিংস কলেজ, তারপরে কুইন মেরি, এখন বর্তমানে আছি ইউসিএল, ইউনিভার্সিটি কলেজ লন্ডন। কিংস কলেজ, কুইন মেরি, ইউসিএল তিনটে ইউনিভার্সিটি অফ লন্ডন। ইউনিভার্সিটি অফ লন্ডন ইজ এ ফেডারেল ইউনিভার্সিটি। আর এখানে পশ্চিমা বিশ্বে মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল সায়েন্স সবগুলো এক ইউনিভার্সিটিতে। বাংলাদেশের মতো মেডিকেল কলেজ আলাদা, জাস্ট মেডিসিন ইঞ্জিনিয়ারিং আলাদা আলাদা ফ্যাকাল্টি। আমি গত 24 বছর যাবৎ মেডিকেল ফ্যাকাল্টিতে এমবিবিএস পাশ করার পরে যারা রিসার্চার সায়েন্টিস্ট হতে চায়, রিসার্চ করতে চায়, তাদেরকে পড়াচ্ছি, মেইনলি এমএসসি এবং পিএইচডি। আমার 90% কাজ হলো রিসার্চ। তো আজকে ইনশাআল্লাহ আমি লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে কথা বলবো, যে কিভাবে আমরা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমাদের ফিজিক্যাল হেলথকে ভালো করতে পারি। হাউ ক্যান উই প্রিভেন্ট all the lifestyle related chronic diseases? স্পেসিফিক টপিকে যাওয়ার আগে আমি গত কোভিড থেকে 2019 সাল থেকে এটা নিয়ে আমি কথা বলি, সেটা হলো টোটাল ডেভেলপমেন্ট বা হোলিস্টিক ডেভেলপমেন্ট। টোটাল বা হোলিস্টিক ডেভেলপমেন্ট হলো আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য।
এই হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য আমরা লাইফটাকে 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো আখিরাতের ডেভেলপমেন্ট, হাউ ক্যান উই আর্ন জান্নাহ মানি, গুড ডিডস টু গো টু জান্নাহ। এটাকে আমি বলি স্পিরিচুয়াল হেলথ বা সাইকোলজিক্যাল হেলথ অথবা মেন্টাল হেলথ। 2 নম্বর হলো ফিজিক্যাল হেলথ, আমাদের যে বডি, এইটা হলো আজকের মেইন টপিক। 3 নম্বর হলো ফিনান্সিয়াল হেলথ, দুনিয়াতে চলার জন্য আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট লাগবে, আমাদের চাকরি করতে হবে, টাকা অর্জন করতে হবে। এটা টোটাল ডেভেলপমেন্টের বা হোলিস্টিক ডেভেলপমেন্টের অথবা সামগ্রিক উন্নয়নের একটা অংশ। আর সর্বশেষ যেটা আমি বলি সামাজিক উন্নয়ন বা সোশ্যাল ডেভেলপমেন্ট, এটাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো ফ্যামিলি ডেভেলপমেন্ট, রেসপন্সিবিলিটি ডেভেলপমেন্ট এট দ্য ন্যাশনাল লেভেল, রাষ্ট্রের প্রতি দায়িত্ব, আর সর্বশেষ হলো আন্তর্জাতিক যে দায়িত্ব। ফ্যামিলি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা 2টা প্রধান অংশ চিন্তা করতে পারি। সেটা হলো আমাদের কনজুগাল লাইফ, কনজুগাল লাইফের পরে আসবে প্যারেন্টিং, বাচ্চা কাচ্চা কিভাবে আমরা লালন পালন করব। এই 4টা অংশ সোশ্যাল ডেভেলপমেন্টের। আর হোলিস্টিক ডেভেলপমেন্টে টোটাল 4টা: আখিরাতের উন্নয়ন, শরীরের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন। এই 4টার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো আখিরাতের উন্নয়ন। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ যদি দুনিয়াটাকে একটা মাছির ডানার মতো গুরুত্ব দিতেন তাহলে কোনো কাফেরকে কোনো খাবার দিতেন না। তাহলে সামগ্রিক উন্নয়ন বলতে গ্রসলি আমরা আখিরাতের উন্নয়নটাকেই বুঝি। এরপরে আসে ফিজিক্যাল, শরীরের উন্নয়ন। ফিনান্সিয়ালটা আসে আরো পরে। কিন্তু বাস্তবে আমরা অর্থনীতিতেই, ফিনান্সিয়াল ডেভেলপমেন্টেই আমাদের এই স্বল্প জীবনের একটা সিংহভাগ ব্যয় করে ফেলি না বোঝার কারণে। তবে আমাদের এই 4টা অংশ, 4টাতে আমাদের পাস মার্ক পেতে হবে, মিনিমাম ডেভেলপমেন্ট লাগবে। কেউ যদি এসএসসি বা মেট্রিকে 10টা সাবজেক্ট থাকে, 9টাতে 90% পায় আর একটাতে ফেল করে, তার কিন্তু এসএসসির সার্টিফিকেট হবে না। তো এই জন্য আমি আমার 25 বছরের অভিজ্ঞতা থেকে, শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি মনে করি আমাদের অনেকেই এই জীবনের 4টা সেক্টরে ব্যালেন্স রাখতে পারি না। আমরা সমাজে দেখতে পাই, যেমন ইসলানুর মসজিদের যে ইমাম আসছেন সৌদি আরব থেকে তারাবি পড়ানোর জন্য, ওনার কথাই বলি, উনি স্পিরিচুয়াল আখিরাতে 100তে 100 দিতে পারবো না, কিন্তু হেলথ ওয়াইজ ওনাকে 100তে 100 দেওয়া যাবে না। কারণ উনি যে রুমটাতে আছেন সেই রুমটাতে আমার কিছুদিন থাকার সুযোগ হয়েছিল ইসলানুর মসজিদে। এমন একটা গন্ধ আসে, এটা 1 মাস পর্যন্ত গন্ধটা থাকে। উনি একটা ওষুধ নেন, খুব সিরিয়াস। তাইলে স্পিরিচুয়ালি 100তে 100, কিন্তু ফিজিক্যালি 100তে 100 কিন্তু উনি পাচ্ছেন না। আবার অনেকে বিলিনিয়ার, ইলন মাস্ক, কিন্তু আখিরাত সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। 4টা বিয়ে করছে, 14টা বাচ্চা আছে, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কিন্তু আখিরাত সম্পর্কে জিরো। ওই যে মাঝি বলছিল না, জীবনের 16 আনাই মিছে, এরকম। আবার সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি, অনেকে, যেমন গত বছর এতেকাফে দেখলাম আমার এক ভদ্রলোক প্রতিবেশী প্রতি 10 দিনই উনি বেহুশের মতো কান্নাকাটা করে। উনি বলল যে লন্ডনে আসছি, 4টা বাড়ি কিনছি 4 বাচ্চার জন্য, কিন্তু তাদেরকে দিন শিখাই নেই। আমি মারা গেলে আমার একটা বাচ্চাও তো আমার জানাজা পড়তে পারবে না। এতেকাফ থেকে আমি বাসা আসার পরিবর্তে উনি জোর করে ওনার বাসা আমাকে নিয়ে গেলেন, যে অ্যাজ ইউনিভার্সিটি প্রফেসর আমি যদি কোনো কথা বলি হয়তো বাচ্চারা শুনবে, কিন্তু ইট ইজ অলরেডি টু লেট। বাচ্চারা ম্যাচিউরড, দে রেইজড আপ ইন এ নন মুসলিম সোসাইটি। বাবার কথা শুনবে না, আমার কথা শোনার তো প্রশ্নই আসে না।
আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো উই নিড পাস মার্ক ইন 4 সেক্টরস অ্যান্ড ডিস্টিংশন অথবা লেটার ইন আখেরা, and that will be the highest development from the language of economics. Economics বলে a rational being is a being যে মিনিমাম ইনভেস্টমেন্টে ম্যাক্সিমাম প্রফিট গেইন করতে পারে। তাহলে বুদ্ধিমান হইল ওই ব্যক্তি যে জীবনের 4টা সেক্টরে পাস মার্ক রাখে এবং আখেরাতে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করে এবং ওইটার ডেভেলপমেন্টটা সবচেয়ে বেশি করে। কিন্তু বাস্তবে দেখা যায় আমাদের সমাজের অধিকাংশ মানুষ শর্ট সাইটেড। আমাদের চোখ দিয়ে আমরা শুধু দুনিয়াটাকেই দেখি, এরপরে যে একটা অনন্ত জীবন আছে অনেকেই সেটাকে ইগনোর করি। এই অনন্ত জীবনের জন্য আমাদের যেটা দরকার সেটাই আমাদের ওস্তাদ সাবিত বিন রাশিদ যেটা শুরু করছেন, ফ্রি কোরআন শিক্ষা কোর্স। আমরা যারা মাদ্রাসায় পড়ার সুযোগ পাইনি তাদেরকে কোরআনের সাথে আজীবন লেগে থাকতে হবে, কোরআনকে শুদ্ধভাবে পড়ার জন্য, মেমোরাইজ করার জন্য এবং কোরআন সম্পর্কে তাফসির এবং তাদাব্বুর করার জন্য। এটা লাইফ লং জার্নি। ইনফ্যাক্ট আমরা দুনিয়াতে এ ট্রাভেলার, এটাকে একটা ট্রেন জার্নির মতো চিন্তা করা যেতে পারে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই ট্রেন চলতেই থাকবে। কিছু কিছু যাত্রী বিভিন্ন স্টেশনে উঠতেছে, আবার কেউ নেমে পড়ছে। এই ট্রেনের যাত্রী ছিলেন আমার বাবা, উনি নেমে পড়েছেন, উনি আল্লাহর কাছে চলে গেছেন। এখন আমি এবং আমার বাচ্চারা এই ট্রেনের যাত্রী হিসাবে চলতেছি। কখন কোন স্টেশনে কে নেমে পড়বে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু তারপরেও আমরা এই ক্ষণস্থায়ী জীবনে পথিক হিসাবে বসবাস না করে এই ট্রেনের সিট নেওয়ার জন্য আমরা প্রচন্ড রকম মারামারিতে ব্যস্ত। একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য বসে আছে। কিন্তু আমরা চিন্তা করি না যে আমরা একটা চলন্ত ট্রেনের যাত্রী। তবে আমাদের শরীরটা যদি ঠিক থাকে তাহলে আমরা কিন্তু ট্রেনের সিটে না বসেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গন্তব্যে সুন্দরভাবে পৌঁছতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কোরআনে 2 ভাগে ভাগ করেছেন, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। হিজবুশ শয়তান কারা আমরা চোখ খুললেই সেটা দেখতে পারি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান। এই মানুষ শয়তানকে আল্লাহ বলছেন হিজবুশ শয়তান, শয়তানের দল, আর হিজবুল্লাহ আল্লাহর দল। আমরা যারা হিজবুল্লাহ মেম্বার বলে নিজেদেরকে দাবি করি তাদেরকে 4টা ভাগে ভাগ করা যায় আল্লাহর হক আর বান্দার হকের ভিত্তিতে। আপনারা যদি টেবিলটার দিকে তাকান তাহলে দেখবেন এইখানে একটা গ্রুপ যারা আল্লাহর হক হ্যাঁ আদায় করেছি, হ্যাঁ বান্দার হক আদায় করেছি, হ্যাঁ। তো যে সমস্ত মানুষেরা আল্লাহর হক বান্দার হক দুটোই আদায় করে তাদেরকে চিন্তা করা যায় ইনশাল্লাহ তারা বেহেশতে যাবে। আর যারা আল্লাহর হক আদায় করে না, বান্দার হক আদায় করে না, তাদের গন্তব্যস্থল নেগেটিভও বলা যায়। যারা আল্লাহর হকের ব্যাপারে খুব সিরিয়াস না কিন্তু বান্দার হক পুরোপুরি আদায় করে, আশা করা যায় আল্লাহর একটা নাম আল্লাহ আফু। আমরা সবে কদর দোয়া করি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আশা করা যায় আল্লাহ তার গুনাহগুলা, আল্লাহর হক যে আদায় করে নাই সেগুলো হলো আল্লাহ মাফ করে দিবেন বা মুছে দিবেন। সম্ভবত আল্লাহ রাহমানুর রাহিম নামের ওসিলায় ওই গ্রুপের লোকগুলো বেহেশতে যাবে যারা আল্লাহর হক পুরোপুরি আদায় করে নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা গ্রুপ মানুষ আছে যারা আল্লাহর হক আদায় করে কিন্তু বান্দার হককে পুরোপুরিভাবে নষ্ট করে। তারা কিন্তু সবচেয়ে মিসকিন। কারণ হলো আল্লাহর হক আদায় করে অনেক সওয়াব নিয়ে আখিরাতে যাবে, কিন্তু বান্দার হকের নষ্ট করার কারণে, চাঁদাবাজির কারণে
সুদ ঘুষ খেয়ে বান্দার হক নষ্ট করার কারণে ওই বান্দাদেরকে তাদের হক দিয়ে দিতে হবে, এবং ওই লোকগুলা তখন নেকি থাকবে না, জান্নামানি আর থাকবে না, তখন তারা দোজখে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারা হলো সবচেয়ে বড় মিসকিন। মিসকিন ওই ব্যক্তি নয় যে গরিব, যার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না কারণ তার ইনকাম কম, সে মিসকিন না। প্রকৃত মিসকিন তারাই যারা আল্লাহর হক আদায় করে কিন্তু বান্দার হকের ব্যাপারে খুবই 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 গাফেল। কথিত আছে যে মিডল ইস্টের লোকজন মসজিদে নামাজ পড়ে সালাম ফিরে সাথে সাথে চলে যায়, ওরা সুন্নত নফল খুব একটা করে না, কিন্তু তারা আল্লাহর হক আদায় করে। আর আমরা যারা ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের অধিবাসী, আমরা আল্লাহর হক আদায় করি, তারপরে সুন্নত নফল মুস্তাহাব সবকিছু করি, কিন্তু বান্দার হকের ব্যাপারে আমরা সিরিয়াস না। আমরাই কিন্তু প্রকৃত মিসকিন। আমি আখেরাতের ডেভেলপমেন্ট এ প্রসঙ্গে সামান্য ভূমিকা রেখে আমার যে মেইন টপিক সেটা হলো ফিজিক্যাল হেলথ, সেটাতে চলে আসছে। এই ফিজিক্যাল হেলথ আজকে আমি কিভাবে অ্যাপ্রোচ করব, আমি 3টা ভাগে ভাগ করছি। প্রথম ভাগে আমরা প্রবলেম আইডেন্টিফিকেশন, ব্যাকগ্রাউন্ড, আমাদের যে বিভিন্ন ক্রনিক ডিজিজে আমরা ভুগি, যেমন ক্যান্সার, ডায়াবেটিস, ব্রেন হ্যামারেজ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এগুলো কিভাবে প্রিভেন্ট করা যায়। আরেকটা হলো আমরা যে বয়স বেড়ে যাচ্ছে, বয়সটাকে কিভাবে কমায় রাখা যায়, কিভাবে আন্টি থেকে আপা, আঙ্কেল থেকে ভাই হওয়া যায়। এটা হলো উদ্দেশ্য, এটা হলো প্রবলেম। ক্রনিক ডিজিজকে কিভাবে আমরা প্রতিরোধ করব, আর কিভাবে আমাদের ক্যালেন্ডারের বয়স বাড়বে কিন্তু বায়োলজিক্যাল যে এইজ, এটাকে কিভাবে স্লো ডাউন করা যায়। আর সলিউশন বলবো লাইফস্টাইল মডিফিকেশন। 4টা জিনিস লাগবে এখানে, 5টা জিনিস: ফুড, ফাস্টিং, এক্সারসাইজ, স্লিপ, ডিস্ট্রেসিং। আমাদের খাবার ঠিক করতে হবে, রোজা রাখতে হবে, ব্যায়াম করতে হবে, গভীর ঘুম ঘুমাইতে হবে, আর দুশ্চিন্তা স্ট্রেস দূর করার জন্য কিছু টেকনিক আছে, সেগুলো অবলম্বন করতে হবে। এই 5টা পদ্ধতির মাধ্যমে আমাদের লাইফে যে ক্রনিক ডিজিজগুলো আছে সেগুলোকে প্রতিরোধ করা সম্ভব। আর আমরা যে দিন দিন আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের বায়োলজিক্যাল এজটা বেড়ে যাচ্ছে, সেটাকে কমায় রাখা যাবে। আর এট দি এন্ড আমরা টেক হোম মেসেজ আমরা বলবো। আমি আপনাদেরকে আমার স্লাইডগুলো আগেই দিয়ে দিছি যাতে আপনারা আমার কথাগুলো ফলো করতে পারেন। তো আপনারা নোট নেবেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই, মেসেজে প্রশ্ন করতে পারবেন। তাইলে আমরা ক্রনিক ডিজিজে যাওয়ার আগে ডিজিজ 2 প্রকার। ক্রনিক ডিজিজ হলো ওই ধরনের ডিজিজ যেগুলো একবার শরীরে আসলে আর সহজে যেতে চায় না, যেমন ডায়াবেটিস, হার্ট ডিজিজ, স্ট্রোক, এগুলো একবার আসলে সহজে যেতে চায় না। আর একিউট ডিজিজ হলো ওই ডিজিজ যেগুলো আসলে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর এমনিতেই চলে যায়, যেমন সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া। তো সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া এই ডিজিজগুলো ভাইরাস, ব্যাকটেরিয়ার কারণে হয়, এটা সিরিয়াস। কিন্তু এই যে স্ট্রোক, ব্রেন হ্যামারেজ, ডায়াবেটিস, এইগুলা আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে না, হচ্ছে আমাদের লাইফস্টাইলের কারণে। আমরা ব্যাড লাইফস্টাইল ফলো করতেছি, যার কারণে এই ডিজিজগুলো হচ্ছে। এবং এগুলো হলো মডার্ন লাইফস্টাইলের খেসারত। গ্রামের অজপার আগে যে কৃষক শারীরিক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে, জমি জমা থেকে ফ্রেশ শাকসবজি খায়, তার কিন্তু এই ডায়াবেটিস হয় না, তার কিন্তু ওভারওয়েট হয় না। এই সব ক্রনিক ডিজিজের মা হলো ওবেসিটি বা ওভারওয়েট, পশ্চিমা বিশ্বে অ্যাটলিস্ট। বাংলাদেশও এখন কিন্তু এই রোগটা দেখা দিচ্ছে। 2017 সালে আমি বাংলাদেশে গেছিলাম, গ্রামে গিয়ে দেখলাম যে মানুষগুলো আমার পরিচিত, যে মানুষগুলো ছিল হাড্ডি চর্মসার, একেবারেই লিন এন্ড থিন, ওই মানুষগুলো বেশ মোটা মোটা। তো ওবেসিটিকে বলা হয় মাদার অফ মোস্ট অফ দ্য ডিজিজেস।
সব রোগের মা, শরীরের ওজন বেড়ে যাওয়া বা ওবিজ হয়ে যাওয়া। আমি যেখানে আছি ব্রিটেনে 63% মানুষ ওবিজ অথবা ওভারওয়েট, মানে অর্ধেকের চেয়ে বেশি মানুষ নর্মাল যা বডির ওয়েট হওয়ার কথা তার চেয়ে বেশি, অথবা সে ওবিজ। আর ক্লাস 6-এ পড়ে বাচ্চাদের 20% বাচ্চা হলো ওবিজ। চিন্তা করা যায়? 20% ইয়ার 6 স্টুডেন্টস আর ওবিজ। এটা এই জাতির জন্য একটা বিরাট অশনি সংকেত। 2019 এবং 20 সালে 1 মিলিয়নের বেশি হসপিটালে মানুষ ভর্তি হয়েছে ইউকেতে এই ওবিসিটির কারণে। এই ওবিসিটি বা ওভারওয়েটের মেইন কারণটা কি? আনহেলদি ডায়েট, অস্বাস্থ্যকর খাবার। এই ওবিসিটি বা ওভারওয়েট যে আমাদেরকে আক্রমণ করবে এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে আমাদেরকে সতর্ক করে গেছে। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে নবীজি বলছেন, নিশ্চয়ই আপনার পরে এমন এক সম্প্রদায় আসবে যারা বিশ্বাসঘাতকতা করবে এবং বিশ্বাস করা যাবে না। তাদেরকে বলা ছাড়া সাক্ষ্য দেবে, ওয়াদা করবে এবং তা পূরণ করবে না। তাদের মধ্যে স্থূলতা দেখা দেবে, মানে ওবিস। বিশ্বাসঘাতকতা তো এখন ঘরে ঘরে। ইলেকশন আসলে আপনার জন্য জান্নাত দিয়ে দেবে, আর ইলেকশন চলে গেলে আপনাকে আয়না ঘরে পুঁতে রাখবে। এই ওবিসিটির ইন্ডিকেশন কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন। সূরা তাহার 81 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমরা তোমাদের যা রিজিক দান করেছি তা থেকে ভালো ভালো বস্তু খাও, তাইয়েব, আর এতে সীমা ছাড়িয়ে যাও না, মানে অতিরিক্ত খেও না। পাছে আমার ক্রোধ তোমাদের উপর অবধারিত হয়ে যায়, আর যার উপর আমার ক্রোধ অবধারিত হয় সে তো তাহলে ধ্বংস হয়ে যায়। আপনাদের প্রশ্ন থাকলে মেসেজে প্রশ্ন করুন অথবা নোট রাখেন, সবার শেষে আমি প্রশ্ন নেব ইনশাআল্লাহ। তাআলা আল্লাহ বলছেন আমাদের ভালো ভালো বস্তু খাওয়ার জন্য। সব হালাল খাইতে কিন্তু বলেন নাই, হালালান তাইয়েবান, হালালের মধ্যে যেটা ভালো সেটা খাইতে আল্লাহ বলছেন। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও চিলড্রেন অফ আদম, হে আদম সন্তান, টেক ইউর অ্যাডোরমেন্ট অ্যাট এভরি মসজিদ, মসজিদে যাও রাজপুত্রের মতো, তোমার সবচেয়ে সুন্দর পোশাক পরে। আর আমরা বিয়ে বাড়িতে যাই রাজা এবং রানী সেজে, আর মসজিদে চাই সিরা কাপড় পরে। আফসোস, ইট অ্যান্ড ড্রিঙ্ক বাট ডু নট বি এক্সেসিভ। তোমরা খাও এবং পান করো, কিন্তু অতিরিক্ত করো না। তো এই ওবেসিটির ইন্ডিকেশন কিন্তু আল্লাহ দিয়ে দিছে। ওবেসিটির ফল কি? ওবেসিটি হইলে আপনার টাইপ 2 ডায়াবেটিস হবে, আপনার করোনারি হার্ট ডিজিজ হবে, স্ট্রোক হবে, এবং আপনি ডিপ্রেশনে ভুগবেন। ডায়াবেটিসের সংখ্যা ইউকেতে, আমি যে দেশে আছি, 6% মানুষের ডায়াবেটিস। এদেশে ক্যান্সার বেশি, ডায়াবেটিস কম। আর আমি যেখানে আছি ইস্ট লন্ডন, ম্যাক্সিমাম বাংলাদেশি যেখানে থাকে, ইস্ট লন্ডনের 78% ডায়াবেটিস রোগী বাংলাদেশি, আর 20% হলো সাদা ইংলিশ। এখানে বলে রাখা ভালো, এই ডায়াবেটিসের আমরা যারা ভারত উপমহাদেশ থেকে আসছি তাদের আরেকটা কারণ হলো 1974-এর মনন্তর। 1974 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল, এই দুর্ভিক্ষের ফলে জেনারেশন মানুষের মধ্যে ডায়াবেটিস বেশি থাকবে। আর এই জন্যই পলিটিক্যাল ফেয়ারনেস, মানুষকে শুধু অর্থনৈতিক ভাবেই, আনফেয়ারনেস শুধু অর্থনৈতিক ভাবেই ডিপ্রাইভ করে না, মানুষকে শারীরিকভাবেও ডিপ্রাইভ করে। এই দুর্ভিক্ষে আরেকটা কারণ, আমাদের ফোরফাদার্স যারা দুর্ভিক্ষে ভুগছে, আমরা তাদের সন্তান, আমাদের মধ্যে ডায়াবেটিসের সংখ্যা বেশি হবে। ক্যান্সার, ক্যান্সার তো মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে এখন হচ্ছে। ব্রেন ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, অসোফেগাস ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, লিভার ক্যান্সার, স্টমাক ক্যান্সার, কিডনি ক্যান্সার, গল ব্লাডার ক্যান্সার, প্যানক্রিয়াস ক্যান্সার, বাউল ক্যান্সার, ওভারি ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, মেলানোমা।
গত পরশুদিন 25 বছরের এক ইন্ডিয়ান ভদ্রলোক, বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ইউকে, আমাকে ফোন করছে, তার স্টেজ 4 ক্যান্সার, তার মানে মৃত্যু নিশ্চিত অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স। ইউকেতে যত মানুষ মারা যায়, হসপিটালে মৃত্যু হয়, তাদের 28% ক্যান্সারে মরে, তার মানে অলমোস্ট 1/3 ডিউ টু ক্যান্সার। আর ইউকেতে নতুন যত বাচ্চা জন্ম নেয়, প্রত্যেকের 50% চান্স ইন লাইফ টাইম টু ডেভেলপ ক্যান্সার। বাংলাদেশেও এই পরিসংখ্যান নিশ্চয়ই কোনো অংশে কম নয়। আমরা প্রত্যেকেই আমাদের কোনো বন্ধু বান্ধব অথবা রিলেটিভ ক্যান্সারে ভোগে, একজন না একজনকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। যে দেশে 50% লাইফ টাইম চান্স টু ডেভেলপ ক্যান্সার, অথচ করোনা ভাইরাসের চান্স কিন্তু, মৃত্যুর চান্স কিন্তু অত বেশি ছিল না। ফ্রান্সের মতো দেশে, যেখানে মহিলাদের হিজাব পরা নিষেধ, সে দেশেও করোনা ভাইরাসের ভয়ে অমুসলমান পুরুষরা এখন নিকাব করতেছেন, ফেস মাস্ক পরতেছেন করোনা ভাইরাসের ভয়ে। অথচ ক্যান্সারের চান্স, ডেথ রেট করোনা ভাইরাসের চেয়ে অনেক বেশি। আমরা এ থেকে বাঁচার জন্য কি করতেছি, ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরগুলা কি, সে সম্পর্কে আমরা কথা বলব। স্মোকিং নিয়ে কিছু মন্তব্য আমার করাই লাগে। ক্যান্সারের একটা ক্যান্সার হলো ফুসফুস ক্যান্সার, ওয়ান টাইপ অফ ক্যান্সার। ফুসফুসের ক্যান্সারের প্রধান কারণ হইল স্মোকিং। অনেক কারণ আছে, কিন্তু প্রধান কারণ হলো স্মোকিং। এখন অনেকেই ঈমান আছে, নামাজ পড়ে রোজা রাখে মুসলমান, কিন্তু স্মোকিং করেন। ডেফিনেটলি আজকে যারা পার্টিসিপেন্ট তাদের কেউ স্মোকিং করেন না, আমি জানি, আপনারা কোরআন ক্লাসের স্টুডেন্ট। কিন্তু আপনাদের রিলেটিভদের মধ্যে অনেককেই পাবেন তারা স্মোকিংকে এখনো মাকরুহ মনে করে। স্মোকিং যে হারাম, সেটার জন্য কিন্তু আপনার মুফতি হওয়ার দরকার নাই, অথবা বড় সায়েন্টিস্ট হওয়ারও দরকার নেই। লেমন ল্যাঙ্গুয়েজে আপনি চিন্তা করলে বুঝতে পারবেন জিনিসটা হারাম। আমরা কোনো খাবার কিন্তু বিসমিল্লাহ ছাড়া খাই না, কিন্তু কোনো স্মোকার স্মোকিং করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে না। আমরা কোনো খাবার টয়লেটে গিয়ে খাই না, কিন্তু অনেকেই টয়লেটে গিয়ে খাবার খায়, স্মোকিং করে। স্মোকারের পাশে কেউ নামাজে দাঁড়াইতে চায় না। ছোটবেলায় দেখেছি প্লেট থেকে খাবার পড়ে গেলে মা বলতেন যে খাবারটা উঠে খাও, নতুবা 7টা সাপ হয়ে আখেরাতে কামড়াবে। অপচয় করা শয়তানের ভাই। অথচ স্মোকিং করার পরে স্মোকিং এর রেস্ট অফ দ্য সিগারেট কিন্তু মাটিতে ফেলে পা দিয়ে আমরা ডলা মারি। স্মোকিং, তামাক এমন এক জিনিস যেটা কোনো কীটপতঙ্গে খায় না। তামাক খেতে কিন্তু কীটনাশক দেওয়া লাগে না, তামাক খেতে বেড়া দেওয়া লাগে না, কোনো গরু ছাগল খায় না। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত এখনো এটাকে মাকরু মনে করে বক্ষণ করে যাচ্ছি। এই 5টা কারণের উপর ভিত্তি করলে বলা যায় যে স্মোকিং হারাম। তারপরে আপনারা যদি সায়েন্টিফিক এবং কোরআনিক এভিডেন্স চান, তাহলে বলা যায় সব ক্যান্সারের কিছু চিকিৎসা আছে, কিন্তু স্মোকিং এর কাছে যার ফুসফুসের ক্যান্সার হয়, এটার কোনো চিকিৎসা নাই, ডেথ। শুকরের গোস্ত এবং মদের চেয়েও স্মোকিং মানুষের চেয়ে সবচেয়ে বেশি ক্ষতি করে। অ্যাকচুয়ালি মদের মধ্যে কিছু ভালো আছে, উপকারও আছে, ক্ষতিও আছে। আমি যখন এপিডেমিওলজিতে মাস্টার্স করি, তখন আমরা শিখছি যে সামান্য পরিমাণ মদ সপ্তাহে 1 গ্লাস মানুষের হার্টের জন্য ভালো। এবং সেটা কিন্তু আল্লাহ নিজেও বলছেন যে মদের মধ্যে ভালো আছে, খারাপও আছে। এর বহুদিন পরে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলছেন, ভালোর তুলনায় খারাপ বেশি, তোমরা মদের ধারে কাছেও যাও। তো মদের মধ্যে যে ভালো কিছু আছে এটা আল্লাহ নিজেই তো বলছেন, কিন্তু স্মোকিং এর মধ্যে কোনো ভালো কিছু নেই। অতএব এটা শুকরের গোস্তের চেয়ে মদের চাইতেও বেশি ক্ষতিকর ফ্রম সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ। ইসলামিক্যালি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের জন্য যা ক্ষতিকর, অন্যের জন্য যা ক্ষতিকর তা করা যাবে না। আর প্যাসিভ স্মোকিং
তার মানে আপনার পাশে যে আছে তার ক্ষতি আপনার চেয়ে বেশি হয়। এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত। এটাকে বলা হয় প্যাসিভ স্মোকিং। এক সেকেন্ড। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে একটা জুম লিংক দিছো, ওইখানে জয়েন করো। আমি লেকচার দিছি, জুম লিংকে জয়েন করো। এখানে একটা জুম লিংক দেওয়া আছে, ওইটাতে জয়েন করো। আসসালামু আলাইকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নেশার বস্তুই মাদক, খামার, আর নেশার জিনিসই হারাম। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা আরাফের 157 নম্বর আয়াতে বলছেন তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল, অপবিত্র বস্তু হারাম করা হয়েছে। স্মোকিং একটা অপবিত্র বস্তু। ধূমপান যেহেতু ধীরগতি সম্পন্ন বিষক্রিয়া, এটাও একটা সুইসাইড, আত্মহত্যার শামিল। আর এ পর্যন্ত 400-র বেশি ফতোয়া আছে যে স্মোকিং হারাম। এই গেল আমার ব্যাকগ্রাউন্ড অ্যাবাউট ক্রনিক ডিজিজ। আমরা কিভাবে কেন ক্রনিক ডিজিজে ভুগতেছি। এখন চলেন আমরা একটু কথা বলি লংজিভিটি নিয়ে, কিভাবে আমরা 150 বছর বাঁচতে পারি, অথবা বায়োলজিক্যাল এজটাকে আমাদের কিভাবে কমানো যায়। প্রশ্ন হলো বয়স বাড়ার সাথে সাথে কি রোগ বাড়ে? সায়েন্স বলে নো। আমার কোনো আঙ্কেল বা খালাম্মাকে যদি জিজ্ঞাসা করি কেমন আছেন, তারা বলে যে বাবা বয়স হয়েছে, ভালো কি আর থাকতে পারি? আসলে বয়স বাড়ার সাথে রোগশোক বাড়ার কোনো সায়েন্টিফিক রিলেশনশিপ নাই। তারপরে কেন বয়স্ক মানুষের রোগশোক বেশি দেখি? কারণ হলো বয়স বাড়ার সাথে যে রোগশোক বাড়বে সেটার জন্য প্রিভেন্টেটিভ মেজার আমরা কোনো নেইনি, আমরা কোনো ইনভেস্ট করিনি। আমরা যদি ইয়াং লাইফে ইনভেস্ট করতাম তাহলে বয়স্ক জীবনে এই রোগশোকগুলো হতো না। এই জন্য আমরাই দায়ী। বয়স বাড়ার সাথে রোগশোক হওয়ার কোনো সম্পর্ক নেই। সায়েন্টিস্টরা চেষ্টা করতেছে কিভাবে 150 বছর বা 120 বছর বাঁচা যায়। 120 বছর বা 150 বছর বাঁচার জন্য বায়োলজিক্যাল এজটাকে কমাই নিয়ে আসতে হবে। আর সেটা করার জন্য 12 হলমার্কস অফ এইজিং, মানুষের যে বয়স হয় এরকম 12টা কারণ আছে, সেখানে আমাদের আঘাত করতে হবে। তাহলে আমাদের ক্যালেন্ডারের বয়স বাড়বে কিন্তু বায়োলজিক্যাল এজ কমবে। আমার বয়স হবে 60 কিন্তু আমার যৌবন থাকবে 30 বছরের যুবকের মতো, 30 বছরের যুবতীর মতো। এটা সম্ভব, অফকোর্স এটা সম্ভব। হোয়াট ইজ দ্য প্রায়োরিটি ইন আওয়ার লাইফ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা জিনিসের গুরুত্ব মানুষ দেয় না, একটা হলো শরীর সুস্থতা এবং অবসর সময়। অতএব আমরা এখন যারা সুস্থ আছি, ইয়াং আছি, এটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। বয়স বাড়ার পরেও যেন আমরা সুস্থ থাকতে পারি। আমরা যেন 60-70 হওয়ার পরে সার্কোপিনিয়ায় না ভুগি। সার্কোপিনিয়া হলো বয়স 60-70 হওয়ার পরে মানুষের হাড্ডিগুলা থাকে একদম হাড্ডি হাড্ডি হয়ে যায়, মাসল থাকে না। আমাদের কি করতে হবে? সেই জন্য আমাদের ইনভেস্ট করতে হবে। আমরা ইনভেস্ট করি লেটেস্ট মোবাইল। পুরনো মোবাইল হলেও কিন্তু চলে, কিন্তু লেটেস্ট আইফোন কোন যেটা আছে সেটা কিনতে হবে। নতুন টেলিভিশন লাগবে, ঢাকাতে ফ্ল্যাট কিনতে হবে। কিন্তু আমার হেলথে যে ইনভেস্ট করতে হবে সেটা আমরা ভুলে যাই। আমি বলি দ্য বেস্ট ইনভেস্টমেন্ট এনিবডি ক্যান মেক ইজ ইনভেস্টিং টু দেয়ার হেলথ। অনেকে হেলথ ইনভেস্টমেন্ট বলতে মনে করে যে হেলথ ইন্স্যুরেন্স। নো, হেলথ ইনভেস্টমেন্ট মানে হলো 4টা জিনিস: ফুড, ফাস্টিং, এক্সারসাইজ, স্লিপ এবং স্ট্রেস দূর করার টেকনিক। এই 5টা জিনিসে কনসেন্ট্রেট করে হলো ইনভেস্টমেন্ট। সায়েন্টিস্টরা হলমার্কস অফ এইজিং, দিস ইজ ডিপ সায়েন্স, আই উইল নট গো ডিপ ইনটু দিস, কারণ এটা আপনারা যারা মেডিসিনে পড়ছেন তারা হয়তো ধরতে পারবেন, কিন্তু অধিকাংশ মানুষই বুঝতে পারবেন না। এটা হলো আমাদের শরীরে কোষ আছে, সেল বলা হয়। কোষের ভিতরে নিউক্লিয়াস আছে, ওইখানে কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া আছে, এটা পাওয়ার হাউস যেখানে শক্তি তৈরি হয়। কোষের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের শাখা প্রশাখা বলা হয় টেলিমোর।
এই টেলিমোরের লেন্থ যার যত লম্বা সে তত দুনিয়াতে বেশি দিন বাঁচে। অতএব কিভাবে কি কাজ করলে কোষের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমের শাখা প্রশাখা টেলিমোর, কিভাবে কি খাবার খাইলে কিভাবে চলাফেরা করলে সেই টেলিমোরের লম্বা করা যায় সেটা করতে হবে। ব্লুবেরি, ব্রোকলি, এনিওয়ে, এই কোষের পাওয়ার হাউস হলো মাইটোকন্ড্রিয়া, এখানে শক্তি তৈরি হয়। এখন কি খাবার খাইলে এখানে শক্তি ভালো হবে, আর কি খাবার খাইলে শক্তি তৈরি না হয়ে জাঙ্ক ফুড তৈরি হবে এবং গাড়ির ইঞ্জিনের মতো আমাদের বডি নষ্ট হয়ে যাবে, সেই জায়গায় আমাদের কনসেন্ট্রেট করতে হবে। তো সায়েন্টিস্টরা 12 হলমার্কস অফ এইজিং, 12টা কেন্দ্র বের করছে, সেখানে এটা বলা আছে। আমি এতটুকু বলে আমি নেক্সট স্লাইডে চলে যাব। So this is our main topic. প্রবলেম কি? ক্রনিক ডিজিজ। সমাধান কি? 5টা জিনিস: ফুড, ফাস্টিং, এক্সারসাইজ, স্লিপ, আর ডিস্ট্রেসিং মানে মেন্টাল হেলথ বা স্পিরিচুয়াল হেলথ। অ্যান ওভারভিউ, এই 5টা জিনিসের উপরে সামান্য ওভারভিউ। 1 নম্বর হলো ফুড। আমাদের জানতে হবে আমরা কি খাবো, কখন খাবো, কি পরিমাণে খাবো। 3টা প্রশ্ন: কি, কখন, কি পরিমাণ। হোয়াট টু ইট, হোয়েন টু ইট, হাউ মাচ টু ইট। তাহলে আমাদের যে ক্রনিক ডিজিজের 85% আমরা প্রিভেন্ট করতে পারবো, হবে না। 2 নম্বর হলো ফাস্টিং। আমাদের রোজা রাখতে হবে। রোজা রাখলে বডির মধ্যে ক্লিনিং প্রসেস হয় এবং বডি ইয়াং থাকে, যৌন ক্ষমতা বাড়ে, এটা সায়েন্টিস্ট বলতেছে। নাম্বার 3 হলো এক্সারসাইজ। আমাদের এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ বললেই মানুষ মনে করে ফিজিক্যাল এক্সারসাইজ। শ্বাস প্রশ্বাসের কিছু এক্সারসাইজ আছে, ব্রিদিং এক্সারসাইজ। আর এক্সারসাইজ 2 প্রকার: অ্যারোবিক্স, অ্যানারোবিক্স। যে এক্সারসাইজ করলে শ্বাস নেওয়া যায় অ্যারোবিক্স, যেমন হাঁটা, চলা, দৌড়ানো। আর অ্যানারোবিক্স, যে এক্সারসাইজ করলে শ্বাস বন্ধ হয়ে আসে, হার্ড এক্সারসাইজ, এটা বলে হিট, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। এই 3 ধরনের ব্যায়াম আমাদের করা লাগবে। 4 নম্বর হলো স্লিপ। আমাদের ঘুমাইতে হবে মরা মানুষের মতো। আপনাকে খাট থেকে যদি ফেলে দেওয়া হয় তারপর আপনার ঘুম ভাঙবে না, ছোট বাচ্চাদের মতো ঘুমাইতে হবে। স্টেজ 3 স্লিপ আমাদের লাগবে। আমরা আন্টি থেকে আপা, আঙ্কেল থেকে যদি ভাই হতে পাই, আমাদের এইজিং ক্লকটাকে যদি রিভার্স করতে চাই তাহলে আমাদের ঘুমকে ডিপ করতে হবে। আর 5 নম্বর হলো স্ট্রেস দূর করার কিছু টেকনিক আমাদের লাগবে। হাউএভার, আমরা যদি ব্যায়াম করি, রোজা রাখি, হেলদি খাবার খাই, স্ট্রেস এমনিতেই কমে যাবে। তারপরও এক্সট্রা কিছু জিনিস লাগবে। আর সর্বশেষ হলো হাউ টু স্লো ডাউন এইজিং প্রসেস। কিভাবে আমরা দীর্ঘজীবী হব, আন্টি থেকে আপা, আঙ্কেল থেকে ভাই হব, সেটা হলো লাক্সারি, এটা হলো নফল। এই 5টা জিনিস করার পরেও আরো কিছু এক্সট্রা জিনিস করা লাগবে যারা দীর্ঘ জীবন লাভ করতে চায়, সেটা হলো নফল, এটা সবার জন্য না। তা আমি এই 5টাতে আলোকপাত করব ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো ফুড। ইংলিশে একটা প্রবাদ আছে, ইউ আর হোয়াট ইউ ইট। তুমি যা খাও তুমি তাই। তুমি যদি ঘাস পাতা খাও তাহলে তুমি ছাগল, গরু। আর তুমি যদি জাঙ্ক ফুড খাও তাহলে তুমি জঙ্কি। নেদারল্যান্ডে আমি যখন ইরাসমাস ইউনিভার্সিটিতে পড়ি, যারা রাস্তাঘাটে শুয়ে থাকে তাদেরকে বলা হয় জঙ্কি। নাম্বার 3, our food should be our medicine, our medicine should not be our food. আমরা যে খাবার খাই, আমরা বেছে বেছে এমন খাবার খাবো যেটা ঔষধের মতো আমাদের কাজ করবে। মেডিসিনাল ফুড আমরা খাবো। আর আমরা এত পরিমাণ বেশি ওষুধ খাবো না যেগুলা খাওয়ার পরে আমাদের খাবার খাওয়ার কোনো পেটে জায়গা থাকবে না। আমি ইস্ট লন্ডন মসজিদে ছিলাম কিছুদিন। ওইখানে প্রথম কাতারে কিছু বাংলাদেশি মুরব্বী নামাজ পড়তেন, তারা ডেইলি 18টা পর্যন্ত ওষুধ খেতেন। খাবার সম্পর্কে সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
বলছে হে মানব জাতি, ম্যানকাইন্ড, খাও যা হালাল এবং তাইয়্যিব, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে নাই, ইমানদারদের বলে না, শোনো মানব জাতি, সমস্ত মুসলমান অমুসলমান নির্বিশেষে সবাইকে বলছে হালাল আর তাইয়্যিব খাবার খাইতে। তাহলে অমুসলমানদের জন্য হালাল খাবার দরকার। দিস ইজ এ পিএইচডি টপিক। আমি চেষ্টা করছিলাম এটার উপর একটি পিএইচডি স্টুডেন্ট নেওয়ার জন্য, কিন্তু ফান্ডিং পাচ্ছি না, যেহেতু এটা রিলিজিয়াস টপিক, ফান্ডিং পাওয়া যাচ্ছে না। তাইলে হালাল খাবার শুধু মুসলমানের জন্য নয়, সবার জন্য। অতএব হারাম খাবার শরীরের জন্য ক্ষতিকর। 2 নম্বর পয়েন্ট এখানে হলো হালালান তাইয়্যিবান, মৌসুফ সিফা, যেটা হালাল এবং তাইয়্যিব। শুধু হালাল খাবার খেতে আল্লাহ বলে না, আল্লাহ বলছে তাইয়্যিব খাবার খেতে। আর একই বাক্যে যেহেতু আল্লাহ বলছে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তার মানে হইল হালাল আর তাইয়্যিব খারাপ খাবার যারা খায় না তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। আর তাইয়্যিব খাবার কি জিনিস? যার মধ্যে এই 5টা বৈশিষ্ট্য আছে। যেই খাবার অর্গানিক সেটা তাইয়্যিব, যেই খাবার ন্যাচারাল, আর্টিফিশিয়ালি বানানো হয় নাই, ইন্ডাস্ট্রিতে প্রসেস করা হয় নাই, যেটাকে জেনেটিক্যালি মডিফাইড করা নাই, কাজী পেয়ারা বিরাট বড় সাইজ, কিন্তু খান রোগ হবে। যেটা ফ্রি ফ্রম পেস্টিসাইড, কীটনাশক, কাঁচা কাঁঠাল পাকানো হয়, প্রিজারভেটিভ যাতে খাবার নষ্ট না হয়, ফুড কালার, চিকেনের গোস্ত সারা জীবন দেখছি সাদা, কিন্তু রেস্টুরেন্টে বসলে দেখা যায় হলুদ। হলদি দিয়া হলুদ করলে ভালো ছিল, কিন্তু ওরা রং দিয়া হলুদ করে। আর যে খাবার হলো লাইভ, মানে জীবন্ত খাবার, হোয়াট ইজ ইট? লাইভ খাবার হলো ছোটবেলায় ব্যায়াম করে সকালবেলা আমরা ভিজানো ছোলা খেতাম, রাতে ভিজে রাখতে সকালবেলা অনেক ছোলা দেখা যায় যে গেরা উঠে গেছে, মানে অঙ্কুর উদ্গম হয়ে গেছে, ওইটাকে বলে স্প্রাউট, জার্মিনেটেড ফুড। ওই ছোলা যদি আপনি জমিতে ফেলে দেন ওটা গাছ হবে। আর ছোলা থেকে যে পাউডার, গ্রাম ফ্লাওয়ার, ওইটা জমিতে ছিটিয়ে দেন, গাছ হবে না। তার মানে যেই খাবার লাইভ সেটা আপনার শরীরের জন্য ভালো। লংজিভিটি ফুড হলো ব্রোকলি স্প্রাউট। ব্রোকলি এক জাতীয় কফি, ওইটার যে গাছ ওঠা বীজ, অঙ্কুর উদ্গম যে বীজ, সেটা একটা লংজিভিটি ফুড, অনেকেই সেটা খায়। রিসার্চে দেখা গেছে যে সমস্ত ভেজিটেবল গাছ ওঠার মতো অবস্থা হয় তখন তার মধ্যে নিউট্রিশন ডাবল হয়ে যায়। নর্মাল ছোলা আর এটাকে ভিজায় রাখার পর যখন এটা অঙ্কুর উদ্গম হয়, ওই অবস্থায় যদি খান এটা নিউট্রিশন ডাবল। লেটেস্ট রিসার্চে দেখা গেছে যে মহিলারা যখন প্রেগনেন্ট হয়, আমরা শুনছি আগে যে তোমার পেটে বাচ্চা আছে তুমি ডাবল খাবার খাও। এখন রিসার্চে দেখা গেছে মহিলারা প্রেগনেন্ট হওয়ার পরে সমর পরিমাণ খাবার থেকে দ্বিগুণ পরিমাণ পুষ্টিগুণ শোষণ করে। তার মানে 1 কেজি খাবার থেকে যদি 10 গ্রাম পুষ্টি শোষণ করতো প্রেগনেন্ট হওয়ার পরে, ওই একই মহিলা একই পরিমাণ খাবার থেকে 20 গ্রাম পুষ্টি শোষণ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং সেটা প্লান্টের ক্ষেত্রে সত্য। এই জন্য জার্মিনেটেড লাইভ ফুড ইজ বেটার দ্যান ডেড ফুড। সময়ের স্বল্পতার কারণে আমি দ্রুত যাব। ফুড কন্টেন্ট আমরা সবাই জানি খাদ্যের 6টা উপাদান: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার। কার্বোহাইড্রেট মানে শর্করা বা শ্বেতসার, প্রোটিন মানে হলো আমিষ, ফ্যাট মানে হলো চর্বি, ভিটামিন খনিজ লবণ, পানি। এই 6টার মধ্যে রোগ প্রতিরোধ করে হলো ভিটামিন আর পানি, ভিটামিন আর খনিজ লবণ। তাহলে আমাদের রোগ প্রতিরোধ করার জন্য এই ভিটামিন আর খনিজ লবণ আমাদের শরীরে ঘাটতি হচ্ছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। পশ্চিমা বিশ্বে যারা আছে, যারা এনএইচএস বলা হয়, তারা এই ফুড পিরামিডকে সাজেস্ট করে
যে সবচেয়ে বেশি খাইতে হবে কার্বোহাইড্রেট, ভাত, রুটি, আলু, তারপরে কম খাইতে হবে ভেজিটেবল, ফ্রুট, আর সবচেয়ে কম খাইতে হবে ফ্যাট বা মিষ্টি জাতীয় জিনিস। আমি এজ এ সায়েন্টিস্ট মনে করি ইট নিডস টু বি মডিফাইড। এটা ঠিক না। এখনকার ডিজিজের কারণে এটা মডিফাই, নিচে ভাত, রুটি, আলু বেশি, সেটাকে শাকসবজি আর মাছ দিয়ে পুরাইতে হবে। সবচেয়ে বেশি খেতে হবে আমাদের শাকসবজি আর তৈলাক্ত মাছ। ব্রিটিশ পুষ্টি বিজ্ঞানীরা 100টা খাবারের লিস্ট করছে সবচেয়ে বেশি পুষ্টিকর খাবার। আপনারা গুগল সার্চ করলে পাবেন মোস্ট নিউট্রিশিয়াস 100 ফুড সিলেক্টেড বাই ব্রিটিশ সায়েন্টিস্ট। আপনারা গুগল সার্চ করলে পাবেন। 1 নম্বরে রাখছে ওরা আলমন্ড। আলমন্ড বাংলাতে কি বলে আমি জানি না, এক জাতীয় নাট। এটা সবচেয়ে 100-র মধ্যে এটা নিউট্রিশন স্কোর হলো 97। অতএব আপনারা সবাই, বাংলাদেশও পাওয়া যায়, আপনারা আলমন্ড খাবেন, ভিজেই রেখা খাবেন, 6 ঘন্টা ভিজে রেখা খাবেন। যারা নিয়মিত আলমন্ড, নাটস এবং সিডস খায় তারা গড়ে 2 বছর বেশি বাঁচে দুনিয়াতে। নাটস এবং সিডস। 2 নম্বর হলো চেরি মোয়া, বাংলাদেশে আতাফল বা সরফা বলা হয়। এটা নিউট্রিশনাল স্কোরে 100-র মধ্যে 96। আপনারা যখনই পাবেন খাবেন। চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, বাংলাদেশে তিসি বা এরকম কিছু একটা নাম আছে, এটার নিউট্রিশন তো 85, আপনারা খাবেন। মিষ্টি কুমড়ার বিচি, পামকিন সিড, প্রচুর জিঙ্ক আছে। যারা যৌন ক্ষমতা বাড়াইতে চান, শরীরের অনেক রোগ প্রতিরোধ করতে চান, পামকিন সিড খাবেন রেগুলার। মিষ্টি কুমড়ার বিচি, মিষ্টি কুমড়াও খাবেন। বিটরুট, যেটাকে শালগম বলা হয়, এটাও নিউট্রিশন কোর্স 70। জাস্ট এখানে আমি কিছু এক্সাম্পল দিলাম বোঝার জন্য যে আমরা খাবার দাবার চুজ করার ক্ষেত্রে আমরা ওই খাবার খাবো যেটা নিউট্রিশন স্কোর বেশি। So this is one of the principles how to prevent chronic diseases and to reverse biological age. কিছু কিছু খাবার আছে মেডিসিনাল ফুড, তার মানে শুধু খাবারই না, এটা ঔষধও বটে। আমাদের 3 ধরনের খাবারকে আমি ভাগ করতে পারি। একটা হলো প্রিবায়োটিক ফুড, প্রোবায়োটিক ফুড আর লংজিভিটি ফুড। প্রিবায়োটিক, প্রোবায়োটিক, লংজিভিটি ফুড। প্রিবায়োটিক ফুড যেমন ঝিঙ্গা, ওই যে অনেক সময় আমরা গাম আসতে ব্যবহার করি একটা ভেজিটেবল, ঝিঙ্গা বলা হয়। আর হলো কাঁচা কলা, আনাজি কলা বলা হয়, রান্না করে খেতে হয়। এই ঝিঙ্গার আনাজি কলা হইলো আমাদের পেটে ব্যাকটেরিয়া থাকে, উপকারী ব্যাকটেরিয়া, ওই ব্যাকটেরিয়ার খাবার। ওদেরকে বাঁচায় রাখতে পারলে আমাদের শরীরের অনেক কিছুই ভালো থাকে। 2 নম্বরে আমাদের কিছু খাবার খাইতে হলো প্রোবায়োটিক ফুড। মানে এই প্রোবায়োটিক ফুডে উপকারী ব্যাকটেরিয়া আছে, আমাদের ব্যাকটেরিয়া পেটে দিতে হবে, কারণ অ্যান্টিবায়োটিক খাইলে ওই ব্যাকটেরিয়া অনেক সময় মারা যায়। যেমন টক দই, কেফির, কেফির মানে হলো মাঠা বা ঘোল বলা হয় বাংলাদেশে। কিমচি, সারাক্রাউট, এটা পশ্চিমা বিশ্বে যারা আছেন তারা চিনবেন। এটা হলো শাকসবজি, সাধারণত টক দিয়ে যেটাকে ফার্মেন্টেশন করা হয়, কি বলে এটাকে, পিকল করা হয়। আর কিছু আছে লংজিভিটি ফুড, যে সমস্ত খাবার খেলে আপনি বেশি দিন বাঁচবেন, যেমন অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, সেটা বাংলাদেশে খুব একটা পাওয়া যাবে না। আর কিছু খাবার আছে মেডিসিনাল ফুড, যে খাবারগুলো ওষুধের মতো কাজ করবে আপনার শরীরে। বলে কিভাবে চিনবো? যে এই খাবারের কথা আল্লাহ কোরআন শরীফে বলছে, এই সবগুলা খাবার মেডিসিনাল ফুড। যেমন আল্লাহ বলছে ওয়াতিন ওয়া জাইতুন, তিন এবং জাইতুন। জাপানি সায়েন্টিস্টরা পাইছে তিন এবং জাইতুন, 7টা তিন আর 1টা জাইতুন মিক্স করে খেলে শরীরের অনেক উপকার হয়। কারণ তিনের কথা বোধহয় 7 বার বলা আসছে কোরআন শরীফে, আর জাইতুনের কথা 1 বার বলা আসছে, এরকম কিছু একটা আছে। আপনারা ব্লুবেরি, স্ট্রবেরি খাইলে কগনিটিভ ডিক্লাইন হবে না, আপনার স্মৃতিশক্তি ভালো থাকবে। মালবারি লিফ, বাংলাদেশে তুত গাছ বলা হয়, তুত। আমাদের গ্রামের বাড়িতে মসজিদের সামনে একটা ছিল ছোটবেলায়, এখন আর নাই। যাদের ব্লাড ডায়াবেটিস আছে, এই মালবারি লিফ বা তুত গাছের পাতা খাবেন, আপনার ব্লাড সুগার কমে যাবে। সাজনা বাংলাদেশে পাওয়া যায়, এদেশে শুকাইয়া মরিঙ্গা পাউডার হিসেবে বিক্রি করে। এটা মাল্টিভিটামিনের চেয়েও ভালো। মাল্টিভিটামিন না খেয়ে আপনার সাজনা গাছের চামড়া, পাতা ছাগলের মতো খাবেন।
মাছ দিয়া ভর্তা বানায় খাবেন অথবা ডালে দিয়া খাবেন। এক জাতীয় আঙ্গুরের জুস আছে, এটা শরীরের জন্য ভালো, বাংলাদেশে পাবেন না। অর্গানিক এগ খাবেন, ডিম, বাংলাদেশে যেটা দেশি হাঁস দেশি মুরগির ডিম বলে, ফার্মের জিনিসে খুব একটা ভালো পুষ্টিমান নেই। ব্ল্যাক কফি খাবেন, এটা আলজিমার্স ডিজিজের জন্য ভালো, ডায়াবেটিসের জন্য ভালো। তবে দুধ ছাড়া চিনি ছাড়া শুধু কফি গরম পানি দিয়ে, তবে 1 কাপের বেশি না, এবং সকাল 10টার আগে, কারণ 18 ঘন্টা পর্যন্ত কফির এফেক্ট ঘুমের মধ্যে থাকে। 18 ঘন্টা পর্যন্ত ওরা ঘুমকে ডিস্টার্ব করে। অর্গানিক ক্রুসিফেরাস ভেজিটেবলস খাবেন, যেমন ফুলকপি, বাঁধাকপি, এই জাতীয় জিনিস। ওয়াটারমেলন, আমরা তরমুজ যেটাকে বলি, গুড ফর ব্লাড ফ্লো। যাদের ইডি আছে, ইরেকটাইল ডিসফাংশন, যে সমস্ত পুরুষের, এটা খাইলে আপনার রক্ত সংবহন, রক্ত চলাচল বাড়বে, আপনার ইরেকটাইল ডিসফাংশন কমে যাবে। ফেনগ্রুক সিড, মেথি, মেথি যেটাকে আমরা বলি, যাদের ব্লাড সুগার বেশি, ডায়াবেটিস আছে, নিয়মিত খাবেন। 1 4 চামচ পানিতে ভিজিয়ে রেখে সকালবেলা চাবাই খেয়ে ফেলবেন। এবং এইটা বয়স বাড়ার সাথে সাথে পুরুষের টেস্টোস্টেরন হরমোন ডিএসটি হয়ে যায়, যার কারণে মাথার তালুতে টেম্পল যেটা বলে, ওইখানের চুল পড়ে বোল্ড হয়, টাক। তো ওই আপনার টেস্টোস্টেরন বাড়বে মেথি খাইলে। আপনার ডায়াবেটিসের জন্য ভালো, এবং পুরুষ মহিলা দুইজনেরই যৌন ক্ষমতা বাড়বে মেথি খাইলে রেগুলার। 1 4 চামচ আপনারা ভিজিয়ে রেগুলার খাবেন, আর ডালে দিয়ে তো খাবেন। আদা, জিঞ্জার, যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস কমাবে, ব্লাড সুগার কমাবে। আর জিঞ্জার, যাদের হাঁটুতে ব্যথা আছে, ব্যথা ভালো হয়ে যাবে, আদা রেগুলার খাবেন। ডায়াবেটিসের জন্য ভালো, হাঁটুর ব্যথার জন্য ভালো, এবং এটা যৌন ক্ষমতা বাড়াবে। ডার্ক চকলেট, এটা লংজিভিটি ফুড, বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না। গাঢ় চকলেট, এটা শরীরের জন্য ভালো, আপনারা খাবেন যদি সম্ভব হয়। মাছের তেল এবং মাছ, যেমন ইলিশ মাছ খাবেন, ইন্ডিয়া পাঠিয়ে দিয়েন না। আপনারা ইলিশ মাছ খাবেন, এতে ওমেগা 3 আছে, যেটা আপনার সব ক্রনিক ডিজিজের জন্য ভালো। এবং দেয়ার ইজ এ ডোজ রেসপন্স রিলেশনশিপ উইথ ফিশ ইনটেক এন্ড মেমোরি স্কোর, যে যত বেশি মাছ খাবে তার স্মৃতিশক্তি তত বেশি প্রখর থাকবে। তবে ডেইলি 80 গ্রামের বেশি খেলে আর উপকার হবে না, ম্যাক্সিমাম 80 গ্রাম পর্যন্ত ডেইলি খেতে পারেন, স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর থাকবে। ডালিম, পমিগ্রানেট রেগুলার খাবেন, আপনার মাসেল বিল্ড আপ হবে, হাজারো উপকার। এটা লংজিভিটি ফুড, যারা নিয়মিত ডালিম খায় তারা বেশি দিন বাঁচবে। আখরোট, ওয়ালনাট বলা হয়, দেখতে মানুষের মস্তকের মতো এক জাতীয় নাট, এটা শরীরের জন্য খুবই ভালো, রেগুলার খাবেন। অন্যান্য বাদামও খাবেন, চীনা বাদামও খাবেন, বিভিন্ন ধরনের সিডস, বিচি খাবেন, যেমন মিষ্টি কুমড়ার বিচি। রিসার্চে দেখেছে 30 গ্রাম অফ নাটস অ্যান্ড সিডস কনজিউম পার ডে প্রডিউসেস 2 years অফ লেস বায়োলজিক্যাল এজিং। আমরা আন্টি থেকে আপা, আঙ্কেল থেকে বাই হইতে হলে নিয়মিত বাদাম আর বিভিন্ন ধরনের বিচি খাইলে 2 বছর আপনার বয়স কমাইতে পারবেন। সিলিয়াম হাস্ক, ইসবগুলের ভুসি থেকে বানানো হয়, বা ইসবগুলের ভুসি আপনারা ডাইরেক্ট খেতে পারেন, যার কোলেস্টেরল বেশি কমে যাবে, নিয়মিত খাবেন। দিস ইজ প্রুভেন বাই মেনি রিসার্চ হুইচ ইজ কল্ড মেটা অ্যানালাইসিস। গ্রিন টি খাবেন, গ্রিন টি ম্যাক্সিমাম ডেইলি 5 কাপ পর্যন্ত খাবেন। আপনার কগনিটিভ ডিক্লাইন হবে না, আপনার স্মৃতিশক্তি কমবে না, আপনি ইয়াং হইতে পারবেন। আমি খাই দুধ ছাড়া, চিনি ছাড়া, শুধু গরম পানি দিয়া। তবে গ্রিন টির যে প্যাকেট থাকে সেটা প্লাস্টিকের থাকে, আর প্লাস্টিক যদি গরম পানি দেন আপনার ক্যান্সার হবে। প্যাকেটটা খুলে ফেলে দিয়ে শুধু চাটা গরম পানিতে দিবেন। হলুদ খাবেন আপনারা, টারমারিক, হলুদের মধ্যে একটা উপাদান আছে, নাম হলো কুরকুমিন। এটা শরীরের সেলুলার লেভেল ইনফ্লামেশন কমায়, আপনার ডায়াবেটিস কমে আসবে, সমস্ত রোগের উপকার হবে। তবে সেটা শরীরে অ্যাবজর্ব হয় না যদি না আপনার সাথে গোলমরিচের গুঁড়া মিশিয়ে খান। 1 4 চামচ কাঁচা হলুদের রসের 1 টেবিল চামচ বা 4 চামচ কাঁচা হলুদের রসের সাথে 1 চিমটা গোলমরিচের গুঁড়া মিশিয়ে খাবেন, ডেইলি খাবেন। যাদের বয়স 40+,
ডেইলি 1 বেলা খাবেন। আর যার বিভিন্ন ডিজিজ আছে তারা 2 বেলা খাবেন। এটা চিপ মেডিসিন, সায়েন্টিফিক্যালি প্রুভেন। আপনারা রসুন খাবেন, হার্টের সব রোগের জন্য ভালো, ডায়াবেটিসও কমাবে, কোলেস্টেরল কমাবে। তাহলে মেথি, কাঁচা হলুদের রস, রসুন, গ্রিন টি, বিভিন্ন বাদাম আর সিডস, বিশেষ করে মিষ্টি কুমড়ার বিচি আর মাছ আপনারা খাইলে ক্রনিক ডিজিজ প্রিভেন্ট করতে পারবেন। যারা আরো এক ধাপ কিছু সুন্নত পালন করতে চান, ওগুলো হলো ফরজ, তারা অশ্বগন্ধা ইন্ডিয়া থেকে আসে, বাংলাদেশও পাওয়া যায়, কবিরাজি দোকানে পাবেন, আপনারা খাবেন, আপনার স্ট্রেস কমে যাবে। স্ট্রেস কমলে যৌন ক্ষমতা বাড়ে। অনেকে এটা যৌন উত্তেজক ঔষধ মনে করে, কিন্তু আসলে না, এটা স্ট্রেস নিরাময়ক ঔষধ। এটার কোনো সাইড এফেক্ট নাই। যাদের বয়স 50+ আপনারা নিয়মিত অশ্বগন্ধা পাউডার বা ট্যাবলেট আকারে 1-4 চামচ পানিতে মিশিয়ে রেগুলার খাবেন। স্ট্রেস কমলে আপনার লিবিডো বা যৌন ক্ষমতা এমনিতেই বাড়বে। 2 নম্বর হলো ক্রিয়েটিন, যেটা মাছ গোশত থেকে একটা পাউডার বা ট্যাবলেট আকারে পাওয়া যায়। যারা মাসেল বিল্ড আপ করতে চায় তারা খায়, এবং এটা 100-র উপরে রিসার্চ দ্বারা প্রমাণিত শরীরের উপকার করে। তা আপনারা যারা এফোর্ড করতে পারেন তারা সবারই আমি মনে করি ক্রিয়েটিন পাউডার অথবা ট্যাবলেট কিনে খাওয়া উচিত। এটা প্রচুর উপকার করে শরীরের, প্রচুর এনার্জি আসে। অনেকে ব্যায়াম করার আগে খায়, তাইলে আপনি কঠিন ব্যায়াম করতে পারবেন, মাসেল বিল্ড আপ করে। ব্যায়াম করার পরে শরীরে মাসেলের যে পেইন হয়, পেইনও কমে যায়। ওমেগা 3, আপনারা মাছ বা মাছের তেল খেলে ওমেগা 3 পাবেন। আর যারা আরেকটু এক ধাপ আগে সুন্নত পালন করতে চান, ওমেগা 3 ক্যাপসুল পাওয়া যায়, যেমন বাংলাদেশে কড লিভার অয়েল ক্যাপসুল পাওয়া যায়। তো কড লিভার অয়েল ক্যাপসুল বেশি দিন খাওয়া ঠিক না, কারণ ভিটামিন এ বেশি থাকে। আপনি ওমেগা 3 ক্যাপসুল আকারেও পাবেন, অথবা মাছের তেল আকারেও কিনতে পাওয়া যায়, খাবেন। ভিটামিন D3 সূর্যের আলো থেকে পাওয়া যায়, বাংলাদেশে এটা খুব একটা দরকার নেই। যে দেশে সূর্যের আলো না, আমরা যেখানে আছি সেখানে আমাদের দরকার আছে। কোলাজেন, কোলাজেন হলো আপনারা হাড্ডি খাবেন, কি বলে নেহারি বা বোন ব্রথ বলে ইংলিশে, এটা খাবেন। এটা আপনার স্কিন আর চুলকে সতেজ করে দিবে। আন্টি থেকে আপা, আঙ্কেল থেকে ভাই হইতে পারবেন, আপনার চামড়াকে বয়স কমাই দিবে। যারা নিয়মিত বোন ব্রথ খায় তাদের চামড়া ইয়াং হবে, বয়সের বলিরেখা মুছে যাবে, চুল ঘন হবে। আর এই বোন ব্রথ থেকে কোলাজেন ট্যাবলেট ক্যাপসুল আকারে কিনতে পাওয়া যায়, পাউডার আকারে পাওয়া যায়। তবে কেনার ক্ষেত্রে সাবধান, এটা হালাল কিনা দেখবেন। তবে মাছ থেকেও কোলাজেন হয়, ফিশ কোলাজেন আপনারা খাবেন যারা এফোর্ড করতে পারেন। আর যারা বয়স্ক, স্মৃতিশক্তির সমস্যা, ভিটামিন B12 কিছুটা উপকার করে দেখা গেছে। ক্লোরেলা পাউডার আছে, এটা সমুদ্রের একটা আলজি, স্পারমিডিন। এটা যারা বেশি দিন বাঁচতে চায় এটা লাভ হয়, এটা পশ্চিমা বিশ্বে কিনতে পাওয়া যায়, স্পিরুলিনা কিনতে পাওয়া যায়। প্রোটিন পাউডার আপনারা কখনোই কিনতে যাবেন না, আপনারা প্রোটিন ডাইরেক্ট খাবেন, গোশত খাবেন। বোরন একটা কেমিক্যালস, এটা আমি রেড করছি কারণ ডাক্তারির পরামর্শ বাদে আপনারা এটা করতে যাবেন না, যদিও আপনি প্রেসক্রিপশন ছাড়া এটা কিনতে পারবেন। বোরন পুরুষের টেস্টোস্টেরন বাড়ায়, মহিলাদের ইস্ট্রোজেন হরমোন বাড়ায়। তার মানে পুরুষ এবং মহিলা দুইজনেরই যৌন ক্ষমতা বাড়ায়। বিশেষ করে মহিলাদের মেনোপজ হওয়ার পরে অনেকের কোমর ব্যথা, শরীরের ব্যথা থাকে, বোরন খাইলে আপনি 2 দিনের মধ্যে আপনি উপকার পাবেন। তবে এটা একটা কেমিক্যালস, এই কেমিক্যালস বেশি দিন খাওয়া ঠিক না, ডাক্তারের পরামর্শ বাদে নিজের স্বেচ্ছায় কিনে খাওয়া ঠিক না, খাইলে আপনার শরীরের অন্য ক্ষতি হয়ে যাবে। রাদার যে সমস্ত খাবারে বোরন আছে সেগুলো আপনারা খাবেন। প্রধান খাবার হইল অ্যাভোকাডো, প্রুন, রেইজিন মানে কিসমিস, বিভিন্ন ধরনের নাট, সিডস, ডাল, ফ্রুটে এই বোরন পাওয়া যায়। সবচেয়ে বেশি পাওয়া যায় কিসমিসে, আপনারা সেগুলা খাবেন ইনশাআল্লাহ। কি কি খাবার অ্যাভয়েড করতে হবে? হ্যাঁ, I need to go little bit fast.
প্রসেস ফুড, যেই খাবার প্রসেস করা হয়েছে সেটা অ্যাভয়েড করতে হবে। যেমন ময়দার পরিবর্তে আমরা ডাইরেক্ট গম খাবেন, কারণ গমটা হলো লাইভ। আটা খেতে পারেন, আটাতে ফাইবার আছে। আর হোয়াইট ময়দা করার সময় কোনো ফাইবার, যেই খাবার থেকে ফাইবার সরাই দেওয়া হয় সেটা শরীরের জন্য পয়জন। ডিপ ফ্রাইড ফুড, গভীর তেলে ডুবা তেলে ভাজা জিনিস, ওইখানে অ্যাক্রিলামাইড নামক একটা কেমিক্যালস তৈরি হয় যেটা মানুষের ক্যান্সার তৈরি করে। বেকারি ফুড, বেকারের ফুডে এক জাতীয় ফ্যাট দেওয়া হয়, এটার মধ্যে হাইড্রোজেন গ্যাস দিয়ে হাইড্রোজেনেটেড ফ্যাট দেওয়া হয় এটাকে স্টিকি করার জন্য, বিস্কুট বানানোর জন্য। ওই হাইড্রোজেনেটেড ফ্যাট মানুষের রক্তনালীর মধ্যে জমা হয়ে আর মানুষের স্ট্রোক করে, ব্লক করে দেয়, হার্ট অ্যাটাক হয়ে যায়। ভেজিটেবল অয়েল, ভেজিটেবলে কোনোদিন অয়েল হইতে আমি শুনি নাই আমার জীবনে, কিন্তু মার্কেটে বিক্রি করে। এটাতে ওমেগা 6 বেশি থাকে, যেটা ইনফ্লামেশন বাড়ায় বডির, যেটা সব রোগের মেইন কারণ। জেনেটিক্যালি মডিফাইড ফুড, যেমন কাজি পেয়ারা, ইরি রাইস, ইরির ধান, এগুলো অরিজিনাল না, এটা জেনেটিক্যালি মডিফাইড করা হয়েছে, এগুলো শরীরের জন্য ভালো না। যদিও ফলন বাড়ানোর জন্য এগুলো করা হচ্ছে, কারণ আমাদের বেশি খাইতে হবে, অবিজ হইতে হবে, হয়ে তারপর আমাদের তাড়াতাড়ি মরা লাগবে। সুগারি ফুড আপনারা খাবেন না। যেমন আজকে একটা ইফতার মাহফিল আছে, আমাকে দাওয়াত দিচ্ছে, জোহর নামাজের পরে দেখলাম প্রচুর কোক আর ফিজি ড্রিঙ্কস নিয়ে আসছে। তাই আমি বললাম এই ইফতার মাহফিলে তো আমি আসবো না। সুগারি ড্রিঙ্ক এগুলো হলো আসলে মোনাফিক ফুড, কারণ এক বোতল কোকে 22 না 23 চামচ চিনি থাকে, আর ছোট কোকে থাকে 12 স্পুন। কিন্তু এক বোতল কোক কিন্তু অনায়াসে খেয়ে ফেলা যায়, কিন্তু 12 চামচ চিনি কাউকে দিলে কেউ খাবে না, এটাকে বলে হোয়াইট পয়জন। এই মোনাফিক ফুড আমরা খাবো না, দূরে থাকবো। আবার কিছু ফুড আছে হারাম ফুড, এটা তো আমরা খাই না। এ পর্যায়ে খাবার শেষ পর্যায়ে আমি একটু শক্ত কথা বলবো, সেটা হলো এই যে জাঙ্ক ফুড আমরা খাচ্ছি, আমরা আমাদের নিজের জীবনকে ধ্বংস করছি। আমরা যখন আনহেলদি খাবার খাই, মুনাফেক খাবার খাই, হারাম খাবার খাই, স্মোকিং, মুনাফেক খাবার খাই, কোক, কেক, আর হারাম খাবার খাই, তখন আমার বডি চিৎকার করতে থাকে, ওরা প্রতিবাদ করতে থাকে যে আমাকে নির্যাতন করো না, আমাকে মেরো না, আমাকে ধর্ষণ করো না। চিৎকার করতে থাকে, পেট চিৎকার করতে থাকে যে আমি সহ্য করতে পারতেছি না। ব্রেন চিৎকার করতে থাকে যে আমার স্মৃতিশক্তি কমে যাবে। স্টমাক চিৎকার করতে থাকে যে আমার গ্যাস্ট্রিক হয়ে যাবে। কিন্তু আমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের প্রতিবাদ, চিৎকার, মিছিল আমরা কর্ণপাত করি না। আমরা হলাম সবচেয়ে বড় টেরোরিস্ট। টেরোরিস্টকে পৃথিবীর কেউ পছন্দ করে না। এর কারণ হলো যেই লোক তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের চিৎকারকে, অধিকারকে গুরুত্ব দেয় না, সে কি করে তার আহাল, তার ফেলো হিউম্যান বিং এর অধিকার পূরণ করবে? যে তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দাবি দাওয়া পূরণ করতে পারে না, সে কিভাবে একটা রাষ্ট্রের জনগণের দাবি দাওয়া পূরণ করবে? যে তার নিজের শরীরের অধিকার পূরণ করতে পারে না, সে কিভাবে তার স্রষ্টার অধিকার আদায় করবে? আমাদের শরীরটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। যদিও পশ্চিমা বিশ্বে রাস্তাঘাটে মহিলারা মিছিল করে, বডি আমার, সিদ্ধান্ত আমার, তার মানে আমি কার সাথে আশ্রাতে ঘুমাবো এটা আমার সিদ্ধান্ত। আর এই জন্যই পশ্চিমা বিশ্বে ডিভোর্স হওয়ার সাথে সাথে বাচ্চা মহিলারা নিয়ে যায়, কারণ বাচ্চা কার সাথে ফুটাইছে এর কোনো গ্যারান্টি নাই এবং এটার কোনো লাইসেন্সের দরকার নাই। আমি যে দেশে আসছি, আনফরচুনেটলি 48% চিলড্রেন আর বাস্টার্ড, হারামজাদা। তার মানে বিয়া ছাড়া বাচ্চার সংখ্যা ব্রিটেনে 48%। কিন্তু আমরা যারা মুসলমান তাদের ভুলে গেলে চলবে না।
বডি আমার না, বডি আল্লাহ। মৃত্যুর পরে আমাদেরকে এই শরীরটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে আমি যে শরীরটা দিয়েছিলাম, আমি শেষে চলে আসছি, যদিও টাইম ওভার হয়ে গেছে, আমি অ্যানাদার 5 মিনিটস নেব। আমরা এক্স-রে, স্ক্যানিং আর মাইক্রোওয়েভ ব্যবহার করি। এয়ারপোর্টে ঢুকতে একবার স্ক্যানিং, বের হইতে একবার স্ক্যানিং। এই স্ক্যানিং এ মনে হয় যে শরীরের কোনো ক্ষতি হয় না, কিন্তু শরীরের ভিতরে যে কোষ আছে, কোষের ভিতরে ডিএনএ আছে, ডিএনএ ড্যামেজ হয়ে যায় এবং ওই মানুষগুলো বেশি দিন বাঁচে না। আমরা মাইক্রোওয়েভ ওভেন বাংলাদেশে বোধহয় আছে, এটা হসপিটালে ট্রিটমেন্টের জন্য বের করা হয়েছিল, এখন আমরা খাবারে ব্যবহার করি। এটা শরীরের জন্য প্রচন্ড ক্ষতিকর। আমি 5টা জিনিসের মধ্যে মাত্র একটা শেষ করলাম, সময় বেশি চলে গেছে। আই উইল গো লিটল বিট ফাস্ট ইনশাআল্লাহ। 2 নম্বর হলো অটোবেসি বা ফাস্টিং। ফাস্টিং মানে হলো রোজা রাখা। জাপানি সায়েন্টিস্ট ওশিনোরি ওসমি 2016 সালে নোবেল প্রাইজ পাইছে অটোফেজির উপরে। আসলে অটোফেজি কি? রোজা রাখা। রোজা রাখলে বডির ভিতরে একটা প্রসেস ঘটে। প্রসেসটা কি? একটা ক্লিনিং প্রসেস ঘটে। শরীরের ভিতরে ঝাড়ু দেওয়া হয়, পরিষ্কার করা হয়, মৃত সেলগুলোকে কিক আউট করা হয়। আনইউজড যে প্রোটিন আমাদের বডিতে থেকে যায়, সেগুলা বডি রিইউজ করে। সোজা কথা, বডির ভিতরে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চলে। ফলে কি হয়? আমরা ইয়াং হয়ে যাই, মৃত সেল থাকে না, নতুন সেল তৈরি হয়। আর এটা হলো আন্টি থেকে আপা, আঙ্কেল থেকে ভাই হওয়ার 2 নাম্বার প্রসেস, অটোফেজি। অটোফেজি হয় রোজা রাখলে, অটোফেজি হয় এক্সারসাইজ করলে। এটা আসতেছে। আর এমন কিছু খাবার আছে, সেই খাবার খাইলেও অটোফেজি হয়। অটোফেজি ইজ এ মেকানিজম টু রিভার্স আওয়ার এজ। ফাস্টিং বেস্ট ফর লংজিভিটি। যারা দীর্ঘ জীবন লাভ করতে চায় তাদের রোজা রাখতে হবে। লংজিভিটির 3টা পাথওয়ে আছে, সিরটুইন পাথওয়ে, এমটোর, এএমপিকে। আই উইল নট গো ইনটু দিস। এই 3টা পদ্ধতির মাধ্যমে মানুষ দীর্ঘ জীবন লাভ করতে পারে। এই রোজা রাখলে এই 3টা পদ্ধতি অ্যাক্টিভেটেড হয়। সিরটুইনটা হলো কার্বোহাইড্রেট কম খাইলে, এমটোর হলো প্রোটিন কম খাইলে, আর এএমপিকে হলো এক্সারসাইজ বেশি করলে। এই 3টা করলে কি হয়? অটোফেজি হয়। আর রোজা রাখলে এই একটাই 3টা পাথওয়ে অ্যাক্টিভেটেড হয়, অথচ ইজি। কতদিন রোজা রাখবো? সপ্তাহে 2 দিন, মাসে 3 দিন, এবং সায়েন্টিস্টরা বলছে বছরে 21 দিন। আমি বলতেছি যে না, রিসার্চ আরো করো, 21 দিন এটা 29 বা 30 হবে, টুডে অর টুমোরো। কারণ ইসলাম ইজ ফিক্সড অ্যান্ড কারেক্ট, সায়েন্স ইজ ভেরিয়েবল। আজকে একটা সত্য, কিছুদিন পরে রিসার্চে আরেকটা জিনিস পাইলে বলবে যে আগেরটা ভুল ছিল, এটা সত্য। এখন ওরা বলতেছে বছরে 21 দিন রোজা রাখা দরকার, তাহলে শরীর সুস্থ থাকবে, দীর্ঘজীবী হওয়ার জন্য। সায়েন্টিস্টরা বলতেছে সপ্তাহে 2 দিন, মাসে 3 দিন, বছরে 21 দিন। আমি বলি সপ্তাহে 2 দিন সোমবার আর বৃহস্পতিবার, মাসে 3 দিন আয়াম এ বীজ, চন্দ্র মাসের 3 দিন, আর বছরে 29 দিন বা 30 দিন রমজান মাস। এখন ক্যান্সার ট্রিটমেন্টের জন্য, যেটার কোনো ট্রিটমেন্ট নাই, এই যে আমার পেশেন্ট একটা আসছে গত পরশুদিন, 25 বছরের যুবক, স্টেজ 4 ক্যান্সার। তার মানে ডাক্তারের শাস্ত্র মতে 3 থেকে 6 মাসের বেশি সে আর বাঁচবে না। রিসার্চে একাদশে যদি মানুষ 21 দিন রোজা রাখে, তাহলে ক্যান্সার সেল আত্মহত্যা করে না খেয়া মারা যায় এবং রোগীটা ভালো হয়ে যায়। এই জন্য প্রিন্সিপাল হলো হোয়াট ডাজ নট কিল ইউ উইল সেভ ইউ। আপনি 23 দিন যদি না খেয়ে থাকেন, আপনি মারা যাবেন। তাহলে 21 দিন পর্যন্ত না থাকলে আপনি মারা যাবেন না। হোয়াট ডাজ নট কিল ইউ, 21 দিন রোজা থাকলে আপনাকে হত্যা করা হবে না, উইল সেভ ইউ, আপনার ক্যান্সার থেকে আপনি বেঁচে যাবেন। তার মানে এমন পরিমাণে না খেয়ে থাকবেন, আর একটু না খেয়ে থাকলে আপনি মারা যাবেন, ওইটার কাছাকাছি চলে যাবেন। তাহলে কি করবে? এটা আপনাকে সেভ করবে, আপনার শরীরের ইমিউনো বুস্টিং হবে। এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ একদিন নফল রোজা রাখে, তবে তার যে সওয়াব হবে তা পৃথিবীর সমান স্বর্ণ দান করলেও তার সমান হবে না। নফল রোজার এত সওয়াব।
তিরমিজি শরীফের যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহর জন্য একটি রোজা রাখবে, দ্রুতগামী ঘোড়া 100 বছর যত দূর রাস্তা অতিক্রম করতে পারবে, দোজখ তার থেকে তত বেশি দূরে চলে যাবে। আজকে জাপানি সায়েন্টিস্ট নোবেল প্রাইজ পাইছে রোজা রাখার উপর বলে, কিন্তু 1450 বছর আগে আমাদের নবীজি বলে গেছেন, উই ডু নট পে অ্যাটেনশন টু, কারণ এটা ইসলাম বলছে। নবীজি বলছেন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার জন্য। রোজা সায়েন্টিস্টরা বলতেছে ইন্টারমিডিয়েট ফাস্টিং, শর্ট ভার্সেস লং ফাস্টিং, ড্রাই ভার্সেস ওয়েট। ইন্টারমিডিয়েট ফাস্টিং হলো 24 ঘন্টা না থেকে 16 থেকে 18 ঘন্টা না খেয়ে থাকা ডেইলি। তার মানে সকালে নাস্তা খাবেন 8টা-9টার দিকে, আর রাতের খাবারটা খাবেন বিকাল 5টা-6টার মধ্যে, এরপর আর কোনো খাবার খাবেন না। তাহলে 16 থেকে 18 ঘন্টা আপনার রাতে না খেয়ে থাকা হবে। তাহলে কি হবে? আপনার অটোফেজি হবে। মাঝখান দিয়ে কোনো স্ন্যাক্স খাবেন না। 2 বেলা খাবার, সকালে নাস্তা আর রাতের খাবারটা বিকাল 5টা-6টার মধ্যে। শর্ট ভার্সেস লং ফাস্টিং সেটা বললাম। ড্রাই ভার্সেস ওয়েট ফাস্টিং। ওয়েট ফাস্টিং হলো শুধু পানি খেয়ে রোজা রাখে। আমার 2টা ফর্মুলা গেল, একটা হলো খাবার, 2 নম্বরে রোজা, 3 নম্বরে সে ব্যায়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকানাহ নামক একজনের সাথে কুস্তি করছিলেন এবং তাকে একদম ছুঁড়ে অনেক দূরে ফেলে দিয়েছিলেন। আবু দাউদ শরীফের হাদিস। নবীজি নবুয়তের আগে নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেও দৌড়দৌড়ি খেলছেন। আর আমাদের মহিলারা ঘর থেকেও বের হবে না, পর্দা করে বাইরেও ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ। প্লিজ পে অ্যাটেনশন। এক্সারসাইজ এজ এ ডোজ রেসপন্স রিলেশনশিপ উইথ লংজিভিটি। তার মানে যে যত বেশি ব্যায়াম করবে সে পৃথিবীতে তত বেশি দিন বাঁচবে। কে বলতেছে? সায়েন্স। ডোজ রেসপন্স রিলেশনশিপ, যে বেশি ব্যায়াম করে সে বেশি দিন বাঁচবে, যে কম ব্যায়াম করে সে কম বাঁচবে। ডোজ রেসপন্স রিলেশনশিপ মানে ডোজ যত বাড়াবেন আউটকাম তত বাড়বে। আর যারা হার্ড ব্যায়াম করবে তাদের ডায়াবেটিস ভালো হয়ে যাবে, ব্লাড সুগার কমে যাবে, ব্রেন ফাংশন বাড়বে, স্মৃতিশক্তি ভালো থাকবে, বয়স হওয়ার পরে স্মৃতিশক্তিতে ভুগবে না। ব্যায়াম 2 প্রকার, অ্যারোবিক্স, অ্যানারোবিক্স। যে ব্যায়াম করলে শ্বাস বন্ধ হয়ে যায় আর যে ব্যায়াম করলে শ্বাস বন্ধ হয় না। শ্বাস বন্ধ হয়ে যায় সেটা বলে স্প্রিন্টিং, যেটা করলে আপনার টেস্টোস্টেরন বাড়ে। ব্রিদিং এক্সারসাইজ করবেন, শ্বাস প্রশ্বাসের কিছু ব্যায়াম আছে, যেমন উইম হফ মেথড, আপনারা গুগল সার্চ করলে পাবেন। আর ফিজিক্যাল এক্সারসাইজের সাথে ব্রিদিং এক্সারসাইজ কম্বাইন করলে আপনার বেনিফিট আরো বেশি। অনেক জিমনেশিয়ামে আপনার সুনা আছে, গরম পানির ভাষ্প দিয়ে বডিকে সিদ্ধ করা হয়, শরীরের জন্য অনেক ভালো। হিজামা, আপনি হিজামা করবেন, এটা বাংলাদেশে আছে। গ্রামে যে বাদ্যারা সিঙ্গা লাগাইতো, সিঙ্গা, এখন এটাকে মডার্ন শাস্ত্রে বলে কাপিং বা হিজামা। প্লাস্টিকের কাপ দিয়ে সেকে আপনার বডি থেকে রক্ত বের করা হয়। এটা সুন্নাহ, আপনারা করবেন, শরীরের জন্য খুবই ভালো। ডেইলি 40 মিনিট যদি ব্রিস্ক ওয়াকিং করা হয় 3 টাইমস পার উইক, তাহলে যার মেমোরি কমে গেছে তার মেমোরি রিকভার হবে, স্মৃতিশক্তি আবার ফেরত আসবে। 40 মিনিট সপ্তাহে 3 দিন। ব্রিস্ক ওয়াক মানে হলো প্রতি মিনিটে 100 স্টেপ দেবেন, মানে দ্রুত হাঁটবেন। আর নবীজি সবসময় ব্রিস্ক ওয়াক করতেন, দ্রুত হাঁটতেন। এটারে মডার্ন সায়েন্স নাম দিয়েছে ব্রিস্ক ওয়াকিং। আপনার মাসেল, যারা ইয়াং আছেন তাদের মাসেল বিল্ড আপ করতে হবে ওয়েট লিফটিং এর মাধ্যমে। আপনি জিমে যাইতে না বলে 2 হাতে 2টা ইট নিয়ে ওয়েট লিফটিং করবেন। লাভটা কি হবে? দোজ হ্যাভিং মাসেল এন্ড স্ট্রেংথ ডিক্রিজেস অল কজ মর্টালিটি 300%। আপনার বিভিন্ন কারণে মৃত্যুর চান্স 300 ভাগ কমে যাবে যারা ইয়াং বসে মাসেল বিল্ড আপ করবেন। আর যদি না করেন তাহলে ব্যারিস্টার রাজ্জাকের মতো একদম হাড্ডি, তাল গাছের মতো লম্বা হাড্ডি হয়ে যাবেন। ব্যারিস্টার রাজ্জাক নামকরা আইনজীবী, এখানে লন্ডনে আমার পাশেই ছিলেন অনেক বছর, একদম তাল গাছের মতো হাড্ডি হয়ে গেছে। কারণ ইয়াং লাইফে মাসেল বিল্ড আপ করতে হবে। আমি ডিটেলসে যাব না, বিভিন্ন রিসার্চে দেখা গেছে রিপ্লেসমেন্ট অফ 30 মিনিট সেডেন্টারি লাইফস্টাইল
উইথ 30 মিনিটস অফ লো ইন্টেন্সিটি ফিজিক্যাল এক্সারসাইজ। আপনি 30 মিনিট কম্পিউটারে বসে থাকার পরিবর্তে 30 মিনিট যদি আপনি একটু হাঁটাচলা করেন, তাহলে আপনার বিভিন্ন কারণে মরার সম্ভাবনা 35 ভাগ কমে যাবে, রিসার্চে দেখা গেছে। ব্যায়ামের অনেক ক্লাসিফিকেশন আছে, আমি যাব না সেগুলো। পুরুষদের ক্ষেত্রে আপনারা স্প্রিন্টিং করবেন, ইট ইনক্রিজ টেস্টোস্টেরন, আপনার পৌরুষত্ব বেড়ে যাবে। ইউনিভার্সিটি অফ টেক্সাসের রিসার্চে দেখা গেছে পারফর্মিং স্কোয়াট সিনথেসিস মোর টেস্টোস্টেরন। আপনি স্কোয়াট করবেন, বসা থেকে বসবেন উঠবেন, স্কোয়াট, আপনার গ্রোথ হরমোন বাড়বে, আপনি ইয়াং হয়ে যাবেন। হিট এক্সারসাইজ করবেন, টেস্টোস্টেরন বাড়বে, এবং সেই টেস্টোস্টেরন 12 ঘন্টা পর্যন্ত থাকে। তাহলে ডেইলি যদি আপনি করেন, দেন আপনি সুপার হিউম্যান। কারো যদি ধ্বজভঙ্গ থাকে, ইরেকটাইল ডিসফাংশন, ইডি যেটাকে বলি, হার্ভার্ড স্টাডি ফাউন্ড দ্যাট জাস্ট ওয়াকিং 30 মিনিটস এ ডে, ডেইলি যদি 30 মিনিট আপনি হাঁটেন, তাহলে 41% আপনার ধ্বজভঙ্গ ভালো হয়ে যাবে। আপনি গ্রামে গঞ্জে যে ছাগলের লাদা দিয়া ধ্বজভঙ্গের ওষুধ বিক্রি করে এগুলা খাওয়া লাগবে না। ইনফ্যাক্ট যৌন রোগের 90% আপনি ব্যায়াম আর গুড রিলেশনশিপ উইথ স্পাউস, এটা সলিউশন। যৌন রোগের কোনো ওষুধ নেই। এক্সারসাইজ অলসো ডিলেজ দ্য মেনোপজ ফর আওয়ার সিস্টার্স। যাদের আর্লি মেনোপজ হয়ে যাচ্ছে, ব্যায়ামের মাধ্যমে মেনোপজকে ডিলে করা যায়। একটা মিসকনসেপশন আমি শেষ করে দেবো, সরি অনেক টাইম বেশি হয়ে গেছে। আমরা অনেক সময় শুনি মিষ্টি খাওয়া সুন্নত। আমি বলি হ্যাঁ, মিষ্টি খাওয়া সুন্নত যদি জাবালে নূর, যেখানে ওহী নাজিল হইতো, সেখানে যদি আপনি ডেলি একবার ওঠেন আর একবার নামেন, তাহলে ঠিক আছে, সুন্নত। যারা সৌদি আরবে জাবালে নূরে উঠছে তারা জানেন ওখানে উঠলে 4 কেজি চালের ভাত খাওয়া লাগে। তাহলে আপনি যদি ক্যালোরি বার্ন করেন, আপনি যদি রিক্সা চালান, তাহলে আপনার জন্য মিষ্টি খাওয়া সুন্নত। এবং সেটা শুধু পুরুষের জন্য না, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও কিন্তু জাবালে নূরে নবীজির জন্য খাবার নিয়ে উঠতেন, একবার ডেলি একবার উঠতেন, একবার নামতেন। আপনি মিষ্টি তখন খেতে পারবেন যদি আপনি ঘোড়া দৌড়ান, অথবা খন্দকের যুদ্ধে যদি আপনি মাটি কাটেন, আর বাংলাদেশে থাকলে আপনি যদি জিয়াউর রহমানের খাল কাটেন, তাহলে আপনি মিষ্টি খেতে পারবেন। আপনি ব্যায়াম করবেন না, আপনি আমার মতো চেয়ারে বসে বসে লেকচার দিবেন, আর কুমিল্লার রসমলাই, টাঙ্গাইলের চমচম জনমের মতো খাবেন, তাহলে আপনার ডায়াবেটিস তো হবেই। 4 নম্বর হলো ঘুম। আমি চলে আসছি শেষে। ঘুম ইজ এ ট্রিটমেন্ট। আমরা মনে করি ঘুম ইজ নাথিং। স্লিপ ইজ এ ট্রিটমেন্ট, অ্যান্ড স্লিপ ইজ দ্য বেস্ট মেথড টু স্লো ডাউন দ্য এইজিং। কারণ ঘুমের মধ্যেই আমাদের বডির রিপেয়ারমেন্ট হয়। অনেকে মনে করে ব্যায়াম করলে মাসেল বাড়ে, না, ব্যায়াম করার পরে এরপর যখন ঘুমানো হয় তখন ঘুমের মধ্যে মাসেল তৈরি হয়। ব্যায়াম করার সময় না, ঘুমের সময় বডির রিপেয়ারমেন্ট হয়। আমরা ঘুমাই, আল্লাহ আমাদের বডি রিপেয়ারমেন্ট করে। আর নতুবা এমন একটা মেশিন জন্মের পরে তৈরি করে দিছে, 100 বছর পর্যন্ত চলতেছে। যদি রিপেয়ারমেন্ট ডেইলি রাতে না হইতো, এটা অসম্ভব ছিল। এবং রিপেয়ারমেন্টটা সবচেয়ে বেশি হয় রাত 10টা থেকে সকাল 2টা পর্যন্ত। এই সময় যারা লেটে ঘুমান তাদের বডির রিপেয়ারমেন্ট কম হয়, তারা অনেক আগে মারা যাবেন, তারা অনেক ক্রনিক ডিজিজে ভুগবেন। কোর টাইম হলো 10টা থেকে 2টা, তবে বেস্ট হলো রাত 9টা থেকে ঘুমানো। শেষ রাতে না ঘুমাইলে শরীরের কোনো ক্ষতি হয় না, রিসার্চ বলতেছে। এবং আমরা যদি নবীজির লাইফস্টাইল স্টাডি করি, নবীজি আশার নামাজের পরে কোনো কাজ করতেন না, কারোর সাথে কথা বলতেন না। আনফরচুনেটলি রাত 11:30 বাজে এখন আমরা ইসলাম নিয়ে লেকচার দিচ্ছি। আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। রাত 9টা থেকে ঘুমাইলে মেলাটোনিন নামক একটা হরমোন আমাদের ব্রেনে আসে, যেটা বডি রিপেয়ারমেন্ট করে। মেলাটোনিন অনেকে কেমিক্যালস আকারে নেয় ঘুম বাড়ানোর জন্য, এবং যারা লেটে ঘুমায় তাদের মেলাটোনিন আসে না,
এবং লেটে ঘুমাইলে তখন বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড, ক্রিপস এগুলো খাইতে ইচ্ছা করে, সুগারি জিনিস খাইতে ইচ্ছা করে। সারা বিশ্বে 4 AM একটা ক্লাব আছে, যেই ক্লাবের মেম্বাররা সকাল 4টায় ঘুম থেকে ওঠে। এই ক্লাবের মেম্বার হলো আমেরিকার এক্স প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা সহ সারা বিশ্বের বিলিনিয়াররা ওই ক্লাবের মেম্বার। যারা বিশ্বে যত বেশি ধনী, যত বেশি ইন্টেলেকচুয়াল, তারা সবাই 4 AM ক্লাবের মেম্বার, সকাল 4টায় ঘুম থেকে ওঠে। এবং 7 হ্যাবিটস অফ হাইলি সাকসেসফুল পিপল ইন দ্য ওয়ার্ল্ড, আপনারা গুগল সার্চ করলে পাবেন, এটা একটা বই। ওই একটা হ্যাবিট হলো তারা 4টার সময় ঘুম থেকে ওঠে। যারা হাইলি সাকসেসফুল পিপল ইন দ্য ওয়ার্ল্ড, দে গেট আপ ফ্রম স্লিপ আর্লি, দে গো টু বেড আর্লি। 9টায় তারা ঘুমায় যায়। এখন 4টায় যদি সকালে ঘুম থেকে ওঠেন, 10টা, 11টা, 12টার দিকে আপনার একটু ঝিমেনি আসবে, তখন আপনি 20 মিনিট নেপিং করবেন, ন্যাপ, কাইলুল্লাহ করবেন, মধ্যাহ্ন ঘুম, আবার 1 ঘন্টা না, 20 মিনিট। আমাদের যে স্লিপ সাইকেল, এটা 15 মিনিটও না, 1 ঘন্টা না, এটা 20 মিনিটের। আপনি একটা সাইকেল ঘুমাবেন। সম্ভব না হলে মসজিদে জোহর নামাজ পড়তে গিয়ে মসজিদের ওয়ালের সাথে চোখ বন্ধ করে বসে থাকবেন 20 মিনিট, অথবা সোফাতে 20 মিনিট। নরওয়ের 2টা রিসার্চে দেখা গেছে, যারা 20 মিনিট নেপিং করে অ্যাটলিস্ট টুয়াইস পার উইক, সপ্তাহে 2 দিন, তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা 65% কম। এবং সমস্ত সায়েন্টিস্ট একমত, আমার মতো যারা ওষুধ তৈরি করেছি, যে এমন কোন ওষুধ তৈরি করা সম্ভব না যেটা 65% হার্ট অ্যাটাকের রিস্ক কমাই দিবে। এবং এই বেনিফিটটা পুরুষদের বেশি, মহিলাদের কম। আর অ্যাকচুয়ালি বাইরের কঠোর পরিশ্রম তো পুরুষরাই করে, এই জন্য নেপিং এর বেনিফিট, মধ্যাহ্ন ঘুমের বেনিফিট পুরুষদের বেশি মহিলাদের তুলনায়। আর সর্বশেষ যেটা, সেটা হলো মেন্টাল হেলথ বা ডিস্ট্রেসিং। দুনিয়া আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া একটা পরীক্ষা ক্ষেত্র। আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছেন, অতএব এখানে স্ট্রেস থাকবেই। পরীক্ষা হলে তো স্ট্রেস থাকেই। অনেক তো পরীক্ষা হলে ঢুকার আগে 2 বার টয়লেটে যায় স্ট্রেসের কারণে। অতএব স্ট্রেস ছাড়া জায়গা একটাই আছে, সেটা হলো জান্নাত, যেখানে যেতে পারলে কোনো স্ট্রেস থাকবে না। অতএব দুনিয়ার স্ট্রেস দূর করার জন্য, দূর করা যাবে না, মিনিমাইজ করা যাবে। আপনি হেলদি খাবার খাইলে স্ট্রেস কমবে, ব্যায়াম করলে স্ট্রেস কমে, ঘুম গভীর হইলে আপনার স্ট্রেস কমে। তারপরেও আপনি যখন অন্যকে দান সৎকার করবেন, চ্যারিটি, প্যালেস্টাইনে যারা না খেয়ে আছে তাদের সাড়া দিবেন, আপনার স্ট্রেস কমে যাবে। আপনি ক্ষমা করে দিবেন যে আপনার জীবনের সবচেয়ে ক্ষতি করছে, আপনাকে মিথ্যাবাদী উপাধি দিয়ে গোপনে আরেক ছেলের সাথে পরকীয়া করে চলে গেছে, আপনি ক্ষমা করে দিবেন। যদি ক্ষমা করে দেন, আপনার মেন্টাল হেলথ, স্ট্রেস কমে যাবে এবং মৃত্যুর পরে আপনি জান্নাতের উঁচু জায়গায় যেতে পারবেন। আপনার কিনশিপ রিলেশনশিপ, রক্ত সম্পর্ক অটুট রাখবেন। এটি ইসলাম থেকে বলতেছি না, সায়েন্স বলে যার ফ্রেন্ড যত বেশি, যার ব্লাড কানেকশন যত বেশি স্ট্রং, সে তত বেশি সুখী। হার্ভার্ড ইউনিভার্সিটির রিসার্চ। আপনারা মর্নিং ওয়াক করবেন এবং গ্রিন স্পেস, পার্কে যাবেন। সকালবেলা পাখিরা যখন কিচির মিচির করে ডাকে, তাদের সাথে গিয়ে যোগ দিবেন। আমি ইউসিএল এর ইনস্টিটিউট অফ নিউরোলজির প্রফেসর, ইউসিএল ওয়ার্ল্ডের 6 নাম্বার ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। সেখানে আমার একটা এমএসসি স্টুডেন্ট রিসার্চ করতেছে ডেমেনশিয়ার উপরে, ভুলে যাওয়া। পার্ক, আমরা কি বলি পার্ক, হ্যাঁ, পার্কে যারা বেশি সময় কাটায় বয়স্ক লোক, তাদের ভুলে যাওয়ার রোগ কম হয়। তো আপনারা পার্কে যাবেন, গ্রিন স্পেস, গাছগাছালিতে যাবেন, তাইলে আপনার শরীর ভালো থাকবে। আরেকটা জিনিস এখানে মন্তব্য করে দেই, যদিও আমার সময় শেষ, সেটা হলো আমরা সবাই বিয়ে শাদী আসলে মেয়ের হাইট কত, ছেলের হাইট কত, আমরা খুব দুশ্চিন্তায়, মেয়ের হাইট বেশি না এই জন্য ছেলে পিছিয়ে যাচ্ছে, ছেলেকে মেয়ে রাজি হচ্ছে না কারণ ছেলে 6 ফুট লম্বা না। আপনার যারা বাচ্চা লম্বা বানাইতে চান, সম্ভব হইলে ওয়াইফ প্রেগনেন্ট হওয়ার আগে সরারদি উদ্যান বা পার্কের মাঝখানে গিয়ে একটা ঘর তৈরি করবেন।
বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত ওই সোহরাওয়ার্দী উদ্যানে প্রসব করাইবেন, দেখবেন আপনার বাচ্চার হাইট অন্যান্য বাচ্চার তুলনায় 1 ইঞ্চি বেশি হবে। বলবেন যে এই কথা তো এর আগে কোনোদিন শুনি নাই। হ্যাঁ, অস্ট্রেলিয়ার 3টা রিসার্চ এটা প্রমাণ করে, যারা রাস্তার পাশে, গাড়ির রাস্তার পাশে প্রেগনেন্ট অবস্থায় থাকে, একই মহিলাকে রাখা হয়েছে, তার বাচ্চার হাইট এবং তাকে পার্কে নিয়ে রাখা হয়েছে, ওই বাচ্চার হাইট রাত দিন পার্থক্য। তবে সেই এক্সপেরিমেন্ট আমিও করে ফেলছি। আমার বাচ্চা, প্রথম বাচ্চা আব্দুল্লাহর জন্ম হয়েছে রেডিং ইউনিভার্সিটির ওয়েলস হলে, এবং হলটা ছিল একটা পার্কের মাঝখানে, গাছগাছালের মাঝখানে। আর বাকি 3 বাচ্চার জন্ম হয়েছে লন্ডনে, সিটিতে। আব্দুল্লাহর হাইট বাকি 3 বাচ্চার চেয়ে 1 ইঞ্চি বেশি লম্বা। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি দেখতেছো যে কিয়ামত হয়ে যাচ্ছে, পশ্চিম দিকে সূর্য উঠছে, ওই মুহূর্তেও সম্ভব হইলে একটা গাছ লাগাও। কারণ গাছ অক্সিজেন দিবে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাবে, বাচ্চাদের লম্বা বানাবে, আমাদের স্মৃতিশক্তিকে অটুট রাখবে, আরো অনেক বেনিফিট আছে। আমি ফাইনাল কমেন্টে বলতে চাই, অনেকের ধারণা যে পৃথিবীতে 5টা জায়গা আছে যেখানে মানুষ দীর্ঘ জীবন লাভ করে। যেমন গ্রিসে আছে ইকারিয়া, ইতালিতে সার্দিনিয়া, জাপানে ওকিনোয়া, কোস্টারিকাতে নিকোয়া, আর ক্যালিফোর্নিয়া আমেরিকাতে লোমা লিন্ডা। এই 5 জায়গার মানুষ সেন্টারিয়ান্স 100 বছরের বেশি বাঁচে। তা আমি যদি মাইগ্রেট করে ওখানে চলে যাই, তাহলে তো আমি বেশি দিন বাঁচতে পারবো। এই জন্য ফুড, ফাস্টিং, এক্সারসাইজ এগুলোর তো আর দরকার নাই। আনসার ইজ নো। হোয়াই? আপনি ওখানে যাইতে কিভাবে যাবেন? সমুদ্রে চোরাপথে যাবেন? নৌজাহাজ ডুবে আপনি অকাল মৃত্যু হবে। ওইখানে গেলেই যদি বয়স বাড়তো, তাহলে এই পূর্ব লন্ডনে বাংলাদেশি যারা আছে তাদের গড় বয়স, ব্রিটিশদের গড় বয়স 76, 77, আর বাংলাদেশি যারা ব্রিটিশ বাংলাদেশি তাদের গড় বয়স 55 বা 60, তার বেশি না। কারণ ওরা ব্রিটেনে থাকলেও, একই জায়গায় থাকলেও, ওই যে ফুড খায়, জাঙ্ক ফুড, ফাস্টিং, নফল রোজা রাখে না, এক্সারসাইজ জীবনেও করে না, ঘুম রাত 12টা-1টায় ঘুমায়, যার কারণে দীর্ঘজীবী এরিয়াতে থাকলেও তারা শর্ট লিভড। কি মেসেজ? আওয়ার ফুড শুড বি আওয়ার মেডিসিন, আওয়ার মেডিসিন শুড নট বি আওয়ার ফুড। আমরা এমন খাবার খাবো যেটা ঔষধের মতো কাজ করবে, আর আমরা বেশি বেশি ওষুধ খাবো না। আমরা ডাক্তারের ওষুধের উপর নির্ভর করব না। হ্যাঁ, ফার্মাসিউটিক্যাল মেডিসিন ইজ এ ক্রাইসিস ম্যানেজমেন্ট। যখন রোগী বাঁচতেছে না, তখন তো ডাক্তারের ওষুধ অবশ্যই ব্যবহার করতে হবে। ফাস্টিং ইজ দ্য কি হুইচ ক্রিয়েটস অটোফেজি। আমরা রোজা রাখবো শরীর ডেভেলপমেন্টের জন্য না, রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য। এজ এ বোনাস আমরা, আমাদের শরীরে অটোফেজি হবে, আমরা আন্টি থেকে আপা, আঙ্কেল থেকে ভাই হতে পারবো, কিন্তু নিয়তটাকে আমাদের সঠিক রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য নফল রোজা রাখবো। এজ এ বোনাস আমরা সেটা পাব। আমার মনে আছে ঢাকা ইউনিভার্সিটির জোহরলেক হলে ছিলাম, নীলক্ষেতের কোনায়। নীলক্ষেতে একটা হোটেল ছিল, ওখানে ডাল ফ্রি ছিল, আমরা ওখানে খাইতে যেতাম। এখন কেউ যদি যায়, গিয়ে বলে আমাকে ফ্রি ডাল দেন, আমি অন্য কিছু খাবো না, তাকে কিন্তু ফ্রি ডাল দেওয়া হবে না। অতএব আমাদের ওইখানে গিয়ে খেতে হবে, তারপরে ফ্রি ডাল পাবো। অতএব আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখবো, তাহলে বোনাস হিসাবে আমরা হেলথ বেনিফিট পাবো। 4 নাম্বার, ইউজ ইট অর লুজ ইট, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ফর এক্সারসাইজ। আমরা ব্যায়াম করব, আর নতুবা বডিটা ঘুনে ধরে যাবে। গ্রামের কুরবানির সময় যে ছুরিগুলা বের করা হয়, সারা বছর ব্যবহার করা যায় না, মরিচা ধরে থাকে। ঠিক আমাদের বডিটা এরকম। এমনকি অনেক বিবাহিত কাপুল আছে, আমার কাছে অনেক পেশেন্ট আছে, আলাদা বিছনায় ঘুমায়। তাই আমি বলছি যে গেট আউট। আপনারা বিবাহিত স্বামী স্ত্রী আলাদা বিছনায় ঘুমান, আপনাদের তো রোগ হবেই। কয় না, বয়স হয়েছে, 45 হয়ে গেছে। আমি বলি যে না, 70 হইলেও একই বিছনায় ঘুমাইতে হবে। বিকজ ইউজ ইট অর লুজ ইট। আপনি ব্যবহার করবেন না, তাহলে আপনি এটা লস করবেন, আপনার যৌবন চলে যাবে। নাম্বার 5, স্লিপ আর্লি। কারণ ফিজিক্যাল হেলথ, মেলাটোনিন আসবে না। নাম্বার 6, হেল্পিং আদার্স, চ্যারিটি ওয়ার্ক।
অন্যের উপকার করতে হবে। রিসার্চে দেখা গেছে আমাদের ইউকেতে আগস্ট মাসে আমাদের স্কুল ইউনিভার্সিটি বন্ধ থাকে, সামার ভ্যাকেশন বলা হয়। অনেক ছাত্র বিভিন্ন দেশে চ্যারিটি ওয়ার্ক করার জন্য, প্যালেস্টাইন, কাশ্মীর, ওইসব দেশে যায় মানুষকে হেল্প করার জন্য। এক মাস ওরা পড়াশোনা করে না, ওদের রেজাল্ট আর যারা দেশে থাকে পড়াশোনা করে তাদের জন্য ভালো। এইটা অমুসলমানরা রিসার্চ করে এটা কারণ ব্যাখ্যা করে পায় না। ব্যাখ্যা হইল অন্যের উপকার করলে ব্রেনের মধ্যে আল্লাহ একটা আনন্দের বন্যা বসায় দেয়, যার কারণে তার স্মৃতিশক্তি বেড়ে যায়, রেজাল্ট ভালো করে। সো ইন কনক্লুশন, ফাস্টিং, ইটিং হেলদি, ইটিং স্মলার পোর্শন, পরিমাণে বেশি খাওয়া যাবে না, ক্যালোরি রেস্ট্রিকশন করতে হবে, স্ন্যাক খাওয়া যাবে না, 2 বেলা খাবার খেতে হবে, ডুইং এক্সারসাইজ, উই ক্যান প্রিভেন্ট all the chronic diseases. And in one sentence the conclusion is Allah will question us about our health. আমাদেরকে যে শরীরটা নিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে এটা সময় আল্লাহ জিজ্ঞেস করবে আমরা যদি এটা লুক আফটার না করি। লাইফস্টাইল মডিফিকেশন ইজ দ্য কি টু সাউন্ড হেলথ, বাট নট দ্য মেডিসিন। ফাইনালি আল্লাহ নবীর শিখানো দোয়া দিয়ে শেষ করতেছি। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি ওয়া আফিনি ফি সামই ওয়া আফিনি বি বাসারি লা ইলাহা ইল্লা আনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়ের স্যার, আমাদের মাঝে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান সময় আপনি ব্যয় করেছেন প্রায় দেড় ঘন্টা যাবত। আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করুক, আমিন। তো সম্মানিত উপস্থিতি, আপনাদের যারা এখন জয়েন আছেন, যদিও রোজার মাস, আপনাদের সংক্ষেপে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আনমিউট করে অথবা আপনি চ্যাট বক্সে লিখে দিতে পারেন প্রশ্নটি, আর সংক্ষেপ টাইম আমরা প্রশ্ন উত্তর নেব। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞাসা আমার, মেথি ভিজায় রেখে ওই মেথিটা কি চাবায় খেতে হবে নাকি পানিটা খেতে হবে? আপনি বলছেন যে পানিও খেতে হবে, মেথিটাও খেতে হবে। মেথিটার স্বাদ তো ভালো না, তো খেতে হবে তাই না? আচ্ছা ঠিক আছে। স্বাদ ভালোই, ভিজাইলে আমি খাই ভালো, আর নতুবা তরকারি দিয়ে খাইলে বেনিফিট বেশি পাবেন না। কারণ আরেকটা করা যায়, মেথি যে ব্লেন্ডারে পাউডার বানাইতে পারেন, তা পানিতে মিশিয়ে গিলে ফেলতে পারেন। স্যার মেথিটা আসলে অনেক তিতা, এই কারণে অনেকে হয়তো বা এই বিষয়টা হচ্ছে, মানে এটা একটা দুর্গন্ধ মতো আসে আর কি খাওয়ার সময়। লং টাইম ভিজায় রাখলে নরম হয়, তাহলে একটু লং টাইম ভিজায় রাখতে হবে তাই না? নরম হলে 6 ঘন্টা ভিজাবেন। 6 ঘন্টা, আচ্ছা। জাযাকাল্লাহ খায়ের। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয়ে স্বাস্থ্য সম্পর্কে, ইনশাআল্লাহ। মেথিটা কি গরম পানিতে ভিজাতে হয়? আমি তো না, নরমাল ওয়াটার। ও আচ্ছা, নরমাল না, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে পিনাটের কথা যে বলে, বাদামের কথা যে বলছেন, ওইটা ডায়াবেটিসের কোনো ক্ষতি হবে কিনা? না, বাদাম খেলে সব বাদাম হলো ফ্যাট, চীনা বাদামে 95% ফ্যাট। আর ডায়াবেটিস হলো কার্বোহাইড্রেট বা সুগারে ক্ষতি হয়। অতএব ডায়াবেটিসের জন্য এটা আরো ভালো, কারণ ফ্যাট হজমিতে সময় বেশি লাগে, ক্ষুধা লাগবে না, এবং ডায়াবেটিসের জন্য ভালো। বিশেষ করে সেহরিতে আপনারা, আর যে কয়টা রোজা আছে, সেহরিতে আপনারা প্রচুর বাদাম খাবেন, ফ্যাট খাবেন, কার্বোহাইড্রেট, ভাত রুটি আলু খাবেন না। দেখবেন যে ইফতারের সময় আপনার ক্ষুধা লাগবে না, কেউ ডেকে আপনাকে বলতে হবে যে ইফতারের সময় হয়েছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খায়ের। তারপরে আরো যদি প্রশ্ন থাকে করতে পারেন। তাহলে চাশনিতে অনেক রকমের বাদাম থেকে কিছু কিছু নিয়ে খেলেই ওকে, তাই না? সবচেয়ে ভালো হলো আলমন্ড, তারপর হলো আখরোট। চীনা বাদাম, বাদামদের মধ্যে যদি আমি লিস্ট করি সবার নিচে, মানে যেটা কাঠবাদাম বলে বাংলাদেশে, কাঠবাদাম বলে। কাঠবাদাম আর আখরোট হলো সবচেয়ে ভালো। জি। জাযাকাল্লাহ খায়ের। তারপরে আর কারো কোনো প্রশ্ন যদি থাকে, স্যারের ওখানে ইফতারি টাইম হয়ে যাচ্ছে, আমরা একটু দ্রুত করব। আছে, সময় আছে আমাদের, 6:20 আজকে, এখন 5:35 বাজে।
প্রশ্ন থাকলে করতে পারেন। এই হেলথ জি আসসালামু আলাইকুম, আমি আবার আরেকটা প্রশ্ন করতে আসছি। জি জি গ্রিন টির কথা যে বলছেন, সেটা কি সকালে না বিকালে, কখন ভালো? ঘুমের 4 ঘন্টা আগে বন্ধ করবেন, এছাড়া সবসময় খেতে পারবেন। আচ্ছা, ইনশাআল্লাহ। পাতাটা কি থাকবে? ওই যে পাতাটা খুলে ফেলতে হবে, তাই না? খুলে শুধু পাতাটা যে প্যাকেটে থাকে সেটা প্লাস্টিক, আচ্ছা আচ্ছা আর প্লাস্টিক হলো মাইক্রোপ্লাস্টিক, ইজ এ পয়জন ফর আওয়ার বডি। ক্যান্সারের অনেকগুলো কারণের মধ্যে এটা আরেকটা কারণ। অতএব গ্রিন টির উপকারের পরিবর্তে ওইটাতে আরো ক্যান্সার আমরা তৈরি করব যদি প্যাকেটটা সহ গরম পানিতে দেওয়া হয়। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তো জানতাম না, আমরা খাই গ্রিন টি, কিন্তু আমি তো পাতাটা সবচেয়ে রাইতা পানির মধ্যে দিয়ে খাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সব ধরনের প্লাস্টিক আমাদের অ্যাভয়েড করতে হবে, বিশেষ করে প্লাস্টিকের কোনো কন্টেনার আমাদের খাবার রাখা ঠিক না, কারণ মাইক্রোপ্লাস্টিক আমাদের প্রচন্ড ক্ষতি করতেছে। মাইক্রোপ্লাস্টিক ক্যান্সারের কারণ, মাইক্রোপ্লাস্টিক মানুষ আগের মৃত্যুর কারণ, মাইক্রোপ্লাস্টিক ইজ ডেঞ্জারাস। আমরা যে পানি বোতলে যে পানি খাইতে প্লাস্টিকের, ওইটা কি? সেইটাও কাচের বোতল হইলে ভালো। আচ্ছা, বুঝতে পারছি। স্যার, এখানে প্লাস্টিক বলতে আমাদের তো দেশে বিভিন্ন ধরনের মশলা বা জিনিসপাতি যেটা বক্সে রাখে, প্লাস্টিক বক্সে, এটাও কি একই হুকুম আসবে কিনা? মানে সব ধরন বলতে আপনি যেটা বললেন, যদি ডাইরেক্ট খাবার টাচে থাকে এবং সেই প্লাস্টিকটা যদি পাতলা হয়, যেমন পানির বোতল, প্লাস্টিকের পানির বোতল, ওইটা যখন ট্রাকে আসে তখন সূর্যের আলো ওইটার মধ্যে পড়ে, ওই প্লাস্টিক কিছুটা সফট হয়ে পানির মধ্যে কিছু কন্টামিনেশন হয়ে যায়, এটা ডেঞ্জারাস বেশি। প্লাস্টিকটা যদি ভারী হয় সম্ভাবনা কম, কিন্তু তারপরে কন্টামিনেশন হয়, এই জন্য অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে ভালো। আর যদি ব্যবহার করতেই হয় তাহলে বিপিএ ফ্রি, প্লাস্টিকটার গায়ে, ফুড কন্টেনারের গায়ে যদি লেখা থাকে বিপিএ ফ্রি, বিপিএ হলো পয়জন, তাহলে এটা রিলেটিভলি বেটার। কি বলছেন? বিপিএ ফ্রি, আমি চার বক্সে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোনোদিন জানছিলাম না, আজকে প্রথম শুনলাম। বিপিএ ফ্রি। প্লাস্টিক যদি ব্যবহার করতেই হয় তাহলে প্লাস্টিকের গায়ে লেখা থাকতে হবে বিপিএ ফ্রি, ওইটা হলো পয়জন। স্যার, আমাদের খাওয়ার পাত্রের ক্ষেত্রে এবং বাসন যেটাই বলেন না কেন, বা কোনো কোনো অল টুগেদার প্লাস্টিক টোটালি অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে বেস্ট। কোনটা ইউজ করলে আমাদের জন্য ভালো হবে প্লাস্টিক বাদে? কাঁচ, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম, আচ্ছা আচ্ছা। আগে আমাদের বেশিরভাগই তামার জিনিস ইউজ করতো, তামা, কাঁসা। ভালো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সব মেটালসই ঠিক আছে, কিন্তু প্লাস্টিক ব্যবহার করা যাবে না খাবার রিলেটেড জিনিসে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা কথা হয়েছে, মাইক্রোওয়েভ নির্ভর হয়ে গেছি আমরা, এটার থেকে মাইক্রোওয়েভ ইজ এ হিডেন কিলার। আমি এ সম্পর্কে যেটা বলি, টাওয়ার হমলেটসে আমার মা খালা বয়সী যারা আসছে তাদের বয়স 60+, তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা সংখ্যা খুবই বেশি ইদানিং। এবং আমার কলিগ যারা কনসালটেন্ট, ক্যান্সার কনসালটেন্ট, দে আর আস্কিং মি যে হোয়াটস গোয়িং অন। কারণ ব্রেস্ট ক্যান্সার কারো হয়? যে মহিলারা বার্থ কন্ট্রোল বেশি নেয়, যে মহিলাদের বাচ্চা কম বা বাচ্চা নেয় না, যে মহিলারা ইয়াং, যে মহিলারা শাকসবজি কম খায়। কিন্তু আমার মা খালা বয়সী যারা এদেশে আসছে ইউকেতে, তাদের বাচ্চা গড়ে 5 থেকে 6 জন, তারা লিন অ্যান্ড থিন, তারা সারা জীবন শাকসবজি খাইছে, তারা জীবনে কোনো বার্থ কন্ট্রোলের ধারে কাছেও যায় নাই। হোয়াই দে আর গেটিং ব্রেস্ট ক্যান্সার? দ্য অনলি এক্সপ্লেনেশন ইজ তারা বাসায় থাকে, নাতি নাত করে খাবার গরম করে দেওয়া কন্টিনিউয়াস, মাইক্রোওয়েভ থাকে এই বুকের লেভেলে। দ্য অনলি এক্সপ্লেনেশন ইজ মাইক্রোওয়েভ ফর ব্রেস্ট ক্যান্সার। This is an expert opinion, but there is no scientific proof for that. মাইক্রোওয়েভ ফেলে দিতে হবে। আমি যখন পিএইচডি করি সারেতে 1999 সালে, আমাদের পিএইচডি স্টুডেন্টদের রুমে একটা মাইক্রোওয়েভ ছিল খাবার গরম করার জন্য। রাতের অন্ধকারে আমি সেটা ফেলে দিছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন যদি থাকে? হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি জি। আচ্ছা হুজুর, 45 ইয়ার্স এর পর বাচ্চা হলে কি কোনো সমস্যা হয়?
বা কোনো হতে সমস্যা হয়? জি স্যার। রিস্ক একটু বেশি থাকে, প্রবাবিলিটি বলে স্ট্যাটিস্টিক্সে। যেমন 25-এর মধ্যে বাচ্চা হলে যেমন মা ইয়াং থাকে, হরমোন খুব হাই থাকে, বাচ্চার ডেভেলপমেন্ট খুব ভালো হয়। 45-48-এ গেলে ক্ষতির সম্ভাবনা একটু বেড়ে যায়, কিন্তু এর অর্থ এই না যে ক্ষতি হবেই। কারো যদি এর আগে কোনো বাচ্চা নাই থাকে, সে নিতে পারে, কোনো সমস্যা নেই। তবে ডাক্তারের শাস্ত্র মতে একটু ক্ষতির সম্ভাবনা একটু বেড়ে যায়। এটা কি মৃত্যুর কথা বলছেন? এইটা হলো যেমন বয়স বাড়লে মহিলাদের ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনটা কমে যায়। আমরা জানি হরমোনটা শরীরের কি কাজ করে। 1 2 নম্বরে বডির ফ্লেক্সিবিলিটিও কমে যায়, ড্রাইনেস চলে আসে। তারপর হয়তো সিজারিয়ান হওয়ার সম্ভাবনা একটু বাড়ে। মৃত্যুর কথা আমি বলতেছি না, আমি বলতেছি বাচ্চার ডেভেলপমেন্টে কিছু ক্ষতি হইতে পারে এবং ডেলিভারির ক্ষেত্রে হয়তো সিজারিয়ান হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যেতে পারে, কিন্তু মৃত্যুর সম্ভাবনা নেই। তার মানে হলো ইয়াং বয়সে বাচ্চা নিতে ইসলাম উৎসাহ দিচ্ছে এবং ডাক্তাররাও সেটাই বলে। আচ্ছা, অক্সিটোসিন ইনজেকশন আছে, এটার কাজ কি? আই হ্যাভ নো আইডিয়া, এটা তো ডাক্তারদের কাজ। অক্সিটনিক্স বা আমি এটা বলতে পারি না, তবে চেক করে বলতে পারবো, কারণ এটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হলো কবিরাজ। কোনো মেডিকেল ন্যাচারাল ওয়েতে, ন্যাচারাল খাবার দাবারের মাধ্যমে আমি যেই হেলথ সাজেশন দিচ্ছি সবগুলো হলো কবিরাজি, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট, যেটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত যে কাজ করে। কবিরাজরা কি করে, 100টা জিনিস আপনাকে দিবে, সারিবাদী, শালসা, হরিতকি, ত্রিফলা, এর মধ্যে একটা হয়তো কাজ করবে। আর আমি যেটা করতেছি, যে 100টার মধ্যে সায়েন্টিফিক রিসার্চে কোনটা প্রমাণিত হয়েছে যে কাজ করে, আমি সেইগুলার কথা বলি, যেগুলার কোনো সাইড এফেক্ট নাই, ন্যাচারাল। অক্সিটোসিন এটা ডাক্তারি ওষুধ, আমি রিসার্চ করে বের করতে পারবো, কিন্তু এটা আমার জানা নেই। জাজাকাল্লাহ খায়ের স্যার। আর কারো কোনো যদি প্রশ্ন থাকে, আমাদেরও দেশে টাইম হয়ে যাচ্ছে, সময় অনেক রাত হয়ে গিয়েছে, আপনাদের থাকলে দ্রুত বলতে পারেন, আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। তো আমার মনে হচ্ছে আমরা শেষ পর্যায়ে, প্রশ্ন না থাকলে আগামীতে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আরেকটা সেশন করব, সেটা হলো প্রোডাক্টিভিটির উপরে। হাউ ক্যান উই ম্যাক্সিমাইজ আওয়ার আউটপুট ইন টার্মস অফ আখিরা। আমরা 60, 70, 100 বছর জীবনে কিভাবে ম্যাক্সিমাম আউটপুট ইন টার্মস অফ দুনিয়া এবং ইন টার্মস অফ আখিরা, ইন টার্মস অফ গুড ডিডস এবং ইন টার্মস অফ ইনকাম, প্রফেশন, এভরিথিং, আমরা কিভাবে প্রোডাক্টিভ হইতে পারি, কিভাবে ম্যাক্সিমাইজ করতে পারি, সেটার উপর ইসলামিক বেশ কিছু রিসার্চ হচ্ছে। সেটা সম্পর্কে একটা সেশন নেব ফিউচারে ইনশাআল্লাহ। তৌফিক দিক আমাদেরকে, স্যারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুক, আমিন। তো স্যার আমাদের আজকের ক্লাসে যে বিষয়ে গুরুত্ব দিলেন, যে স্বাস্থ্যর বিষয়টা, যে আমাদের খাওয়ার যে বিষয়গুলো, করণীয় এবং বর্জনীয় যে খাবারগুলো রয়েছে, এবং নিয়মিত ব্যায়ামের ব্যাপারে স্যার বললেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আমাদের যেটা রোজা, বিশেষ করে সপ্তাহে কমপক্ষে 2 দিন আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সামাজিক উন্নয়নমূলক কোনো কাজ, যেমন বান্দার হকের, সেটা মানুষ হতে পারে, পশু পাখি হতে পারে, উপকার, আমরা বিশেষ করে এই অন্যের উপকার করা, সেটা শুধু মানব জাতি না, এটা একটা ধরনের আমাদের যে আনন্দ অনুভূতি হয়, সেটা স্যার বললেন যে এটা আমাদের অনেক ব্রেনের কাজ করে, মানসিক যে দুশ্চিন্তা এটা আমাদের দূর করবে ইনশাল্লাহ। তো এই সার্বিক দিক আমরা লক্ষ্য রাখবো, এবং ইসলামে প্রত্যেকটা বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে গুরুত্বের সাথে, আল্লাহ রাসূল এগুলো পালন করেছেন। তো ইসলামের ভিতরে রয়েছে দুনিয়া এবং দুনিয়াবি আখিরাতি কল্যাণ। এই জন্য আল্লাহ আমাদেরকে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এটা সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়, যে হাসানা শুধু আখিরাতে না, দুনিয়াতে হাসানা না হলে, দুনিয়াতে যদি ভালো কিছু না হয়, কল্যাণকর না হয়, তাহলে আখিরাতেও হবে না। দুনিয়া এবং আখিরাত রিলেটেড, আগে দুনিয়াত, এর পরে আসবে আখিরাত। এই জন্য আমরা দুনিয়াবি যদি হাসানা পেতে চাই, তাহলে দুনিয়াবি কল্যাণকর যেগুলো ইসলাম নির্দেশনা দিয়েছেন, আমরা সবাই সেই নির্দেশনা মোতাবেক চলে
আখেরাতেও কল্যাণকর আমরা যাতে লাভ করতে পারবো ইনশাল্লাহ, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুক, আমিন। তো আমরা শেষ করব। স্যারের যদি সর্বশেষ কোনো কথা থাকে স্যার। সর্বশেষ কথা হলো, আপনারা এই যে সামারিতে যে গাইডলাইনটা দেওয়া হয়েছে আপনারা এটা ফলো করবেন। ফলো করলে কিছু নফল জিনিস আছে, সেগুলো না করলেও আপনারা বায়োলজিক্যাল এজ কমাইতে পারবেন। আমি আলহামদুলিল্লাহ অ্যাজ এন এক্সাম্পল, আমার 8 ইয়ার্স বায়োলজিক্যাল এজ কমছে। আমার বয়স যা, তার চেয়ে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বয়স 8 বছর কম। এটা সম্ভব, আমি নিজেই তার এক্সাম্পল। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুক, আমিন। তো আমরা দোয়ার মাধ্যমে শেষ করি। আমরা সকলে সফলতা কামনা করি। সকলের জন্য দোয়া আছে, আমাদের জন্য দোয়া আছে, আমাদের সবার জন্য, বিশেষ করে আমাদের ফিলিস্তিন, যেটা এখন বর্তমানে হাহাকার অবস্থা, অগ্রাসী ইসরায়েল যেভাবে আমাদের ভাই বোনদের মারছে, আমাদের ছোট ভাইদের কিভাবে হত্যা করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিক, এবং আমাদের মুসলিম উম্মাহকে হেফাজত করুক, আমিন। আমরা শেষ করি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।